আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা হাঁটি হাঁটি পা পা করে আজকে গিয়ে একদম লাস্ট যে লেকচারটা আছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার একাডেমিক কোর্সের, সেই লাস্ট লেকচারে চলে আসছি এবং বেশ লম্বা একটা জার্নি আমাদের ছিল। মোটামুটি সেকেন্ড পেপারের যেই যেই জিনিসগুলো ছিল সেই সেই জিনিসগুলো আমরা ওভারঅল কভার করার চেষ্টা করছি। আশা করছি জিনিসগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লাসগুলো নিয়েও খুব এনজয় করেছি, তোমাদের সাথে ইন্টারাকশন করে। ম্যান টু ম্যান করা যাচ্ছে না যদিও, সো আমাকে টিচার ইনবক্সে ইন্টারাকশন করতে হচ্ছে, বাট তোমাদের রেসপন্সেস খুবই ভালো লেগেছে। আমাকে একটু টিচার ইনবক্সে জানিও সবাই সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আর স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। রিশাদ আমাকে ক্লাস শুরুর আগে গুড বাই জানাই দিছে। গুড বাই রিশাদ। ঠিক আছে, ওকে ওকে, সাউন্ড ঠিক আছে, সব ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো আমরা গিয়ে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা পড়ছিলাম এবং কালকের ক্লাসের কন্টিনিউয়েশনে আজকে আমাদের লাস্ট ক্লাস। এবং এই লাস্ট ক্লাসে আমাদের লেকচার নাম্বার 39 আর 40। আমরা সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স এর একদম শেষের যে অংশটুকু আছে, যে অংশটুকু তোমরা খুব ভালো মতো পড়েছো গিয়ে অলরেডি আইসিটি তে, এবং যারা যারা আইসিটি সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা চলে আসছে, অলরেডি আইসিটি বেশ ফুল বইটাই কভার হয়ে যাওয়ার কথা এবং এটার উপর বেশ ভালো একটা প্রিপারেশন থাকার কথা। সেই হিসেবে আজকের ক্লাসের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা দিতে বা কন্টেন্টটা বুঝতে খুব একটা ঝামেলা হবার কথা না। আজকের ক্লাসে আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা আজকের ক্লাসে আমি একটু রেস্ট নিব, কারণ অনেক ক্লাস নিছি, তোমাদের অনেকগুলা ক্লাসে অনেক কিছু পড়াইছে, অনেক কিছু লেখছি। আজকের ক্লাসে আমি যেটা করব সেটা বসে থাকবো, কোশ্চেন আসবে এখানে, তোমরা আমাকে করে করে একটু টিচার ইনবক্সে অ্যান্সারটা জানাবা। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, কারণ আজকের ক্লাসে আমার পড়ানোর মতো কিচ্ছু নাই। সব জিনিস তোমার সবকিছুই জানা, আমরা জাস্ট একটু রিভাইজ দিব আর কোশ্চেন জিজ্ঞেস করব। তোমরা আমাকে একটু কোশ্চেন গুলো এখানে জানাবা। মাহাদি বলেছে আইসিটি পারি না, আর মাইশা বলেছো আইসিটি পড়ি নাই। আই হাই, না পড়লে একটু পড়ে নিও। আইসিটিটা পড়লে আমাদের আজকের ক্লাসটা একদম ইজি লাগতো। সো যারা যারা আইসিটি এখনো ক্লিয়ারলি রিভিশন দেই নাই বা এখনো পড়তে পারি নাই সেভাবে, তারা গিয়ে আইসিটি একটু ভালো মতো পড়ে নিও, ঠিক আছে? তো অলরেডি সবাই চলে আসছো, আমার দেরি না করে চলো, ক্লাস টাইম যেহেতু হয়ে গেছে আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের আজকে লাস্ট দুইটা লেকচার, 39 আর 40। প্রিভিয়াস ক্লাসে আমরা গিয়ে ট্রানজিস্টর নিয়ে পড়াশোনা করছি। সেই ট্রানজিস্টরের উপর ওভারঅল একটা হোমওয়ার্ক ছিল, সেই ট্রানজিস্টরের হোমওয়ার্কটা দিয়ে আমরা গিয়ে আজকের ক্লাসটা স্টার্ট করছি ইনশাল্লাহ। তো গতকালকে ট্রানজিস্টর পড়ার পরে আমরা দেখছি যে ট্রানজিস্টরের তিনটা ফর্মুলা হয়, সেটা আলফার একটা ফর্মুলা, বিটার একটা ফর্মুলা, আর একটা এমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, এরকম। তাহলে আমরা শুরুতে একটু দেখি যে আমাদের এখানে আজকে কিসের কিসের ডেটাগুলো দিয়ে দেয়া আছে। প্রথম কথা বলা যে একটা সাধারণ নিঃসারকের বিবর্ধকের প্রবাহ লাভ হয় 70। তার মানে আমার এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা বিটার ভ্যালু, এবং বিটার ভ্যালু বলে দেওয়া আছে 70। যদি নিঃসারক প্রবাহ 8.8 মিলি অ্যাম্পিয়ার হয়, নিঃসারক প্রবাহ বলতে আমরা এমিটার কারেন্টকে বুঝি, এমিটার কারেন্টের ভ্যালু আমাকে বলে দেওয়া আছে 8.8 মিলি অ্যাম্পিয়ারে। আমাকে জিজ্ঞেস করেছে সংগ্রাহক আর পিট প্রবাহের মান কত। সো আই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কালেক্টর কারেন্ট, আই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য বেস কারেন্ট। কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট, সংগ্রাহক আর পিট প্রবাহের মান। ট্রানজিস্টরটা যখন সাধারণ পিট বিবর্ধক হিসেবে কাজ করে তখন প্রবাহ লাভ কত। আমরা জানি যখন এটা কমন বেইজে থাকে, মানে সাধারণ পিট বিভাগ প্রবর্ধক হিসেবে কাজ করে বা বিবর্ধক হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে আমরা যে বিবর্ধক গুণক পাই সেটা গিয়ে আমাদের আলফা। সো কোশ্চেনে আমাকে এখানে আলফাটাও বের করে দিতে বলছে। এই এই ওভারঅল আমাদের কোশ্চেনের মধ্যে যে ডেটাগুলো দেওয়ার কথা সেগুলা। এটা বুয়েট 2016-17 সালের প্রশ্ন, সেই বছর বুয়েট এই ভর্তি পরীক্ষা এটা আসছিল। তাহলে আমাদের এখানে গিভেন ডাটা কি দেওয়া আছে? গিভেন ডাটা দেওয়া হচ্ছে বিটার ভ্যালু, বিটার ভ্যালু বলে দেওয়া আছে 70। আমরা বিটা বলতে একটা রেশিও বুঝি কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের। তাহলে আইসি বাই আইবি, এটার ভ্যালু যদি 70 হয়, সেই ক্ষেত্রে আমরা কালেক্টর কারেন্ট হবে গিয়ে 70 টাইমস আইবি, তাই না? বেস কারেন্টের কত ভাগ, বেস কারেন্টের কত গুণ, 70 গুণ ভ্যালু হবে। তাহলে আইসি সমান সমান 70 ইন্টু আইবি, এরকম একটা ভ্যালু আমরা তাহলে এখান থেকে বের করে নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা জানি গিয়ে যে যখন আমরা এমিটার কারেন্ট দিয়ে অঙ্ক করি তখন আমরা লিখি গিয়ে এমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু হবে গিয়ে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এটা আমরা গতকালকে ট্রানজিস্টরের ফর্মুলার মধ্যে দেখছি।
তো সেই ক্ষেত্রে এমিটার কারেন্টের কিন্তু ভ্যালুটা আমাদের বলে দেয়া আছে, নিঃসারক প্রবাহের মান কত 8.8, এটার ভ্যালু বলে দেয়া আছে। আর এই আইবির ভ্যালুটা আমি জানি না, আইবির ভ্যালুটা আইবি থাকলো। আর এই যে আমাদের আইসি, এই আইসির ভ্যালুটা আমি অলরেডি জানি, আইসি মানে হচ্ছে গিয়ে 70টা আইবি, আইসি মানে হচ্ছে গিয়ে 70 আইবি, এই যে উপরেই লেখা আছে। তাহলে যদি আইসি সমান 70 আইবি হয় সেটাকে আমি এখানে বসাতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই পাশে যে 8.8 মিলি অ্যাম্পিয়ার আছে, এই পাশ থেকে আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 71 আইবি, তাই না? 70 আইবি প্লাস আইবি 71 আইবি। তাহলে এখান থেকে খুব সহজে তুমি আইবিটা বের করে নিতে পারবা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেস কারেন্ট আইবির মানটা হবে হচ্ছে গিয়ে ওই পাশে আছে 8.8 মিলি অ্যাম্পিয়ার, সেটাকে আমরা সিম্পলি একটা সংখ্যা দিয়ে ডিভাইড করছি উইচ ইজ 71। তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে ইভেনচুয়ালি আমি এখান থেকে কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে সেটা পেয়ে যাব। এই যে অলরেডি প্রত্যাশা বলেছো, তারপর ইরা বলেছো 0.12394, 0.12394 মানে 1239, 4 ঘর পর্যন্তই রাখি, আরো কম রাখতে পারতাম, 0.124ও লেখা যেত। তাহলে 0.1239 মিলি অ্যাম্পিয়ার অবশ্যই, হ্যাঁ এটা অবশ্যই একটু খেয়াল রাখবো। তাহলে আমাদের এখান থেকে কি আসলো, এখান থেকে হচ্ছে আমাদের বেস কারেন্টের ভ্যালুটা চলে আসলো। বেস কারেন্টের ভ্যালু হচ্ছে 0.1239। তাহলে যদি বেস কারেন্টের ভ্যালু এত হয় সেই ক্ষেত্রে আমি খুব সহজে কালেক্টর কারেন্টও বের করতে পারবো। কালেক্টর কারেন্ট হচ্ছে 70 আইবি, তাহলে এই ভ্যালুটাকে 70 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট কত আসে? রিমি বলেছো 8.68 মিলি অ্যাম্পিয়ার, ভেরি গুড, 8.68। আরেকটা কি 8.676, আচ্ছা রাউন্ড অফ করা, তাহলে 8.676 মিলি অ্যাম্পিয়ার অথবা 8.68 মিলি অ্যাম্পিয়ার, যে যেভাবে লিখো সব কারেক্ট। ঠিক আছে, আমরা চাইলে 2 ঘর 3 ঘর দশমিক রাখতে পারি, রাউন্ড অফ করতে পারি, কোনো প্রবলেম নেই। আর বাকি থাকলো হচ্ছে আমার এখানে কি বের করা, আমার এখানে বাকি থাকলো হচ্ছে আলফা বের করা। আলফা এমনিতেই বের করা যায়, আলফার একটা শর্টকাট ফর্মুলাও গতকাল আশা করি দেখেছো, যে আলফা ইজ ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। আমরা যখন আলফা বের করব সেটা বের করার সময় আমরা বিটা দিয়েও এটাকে এক্সপ্রেস করতে পারি। তাহলে বিটার ভ্যালু আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে 70, আর এটা আসতেছে হচ্ছে গিয়ে 1 প্লাস 70। তাহলে 70 কে আমরা ডিভাইড করব কত দিয়ে, 70 কে আমরা ডিভাইড করব 71 দিয়ে, করলে আমার এখান থেকে আলফার ভ্যালু চলে আসবে, কত আসে, ইয়েস 0.9859, 0.9859 মানে হচ্ছে গিয়ে 0.986, অথবা তুমি চাইলে 0.9859 এভাবেও রাখতে পারো। আলফা হচ্ছে দুইটা কারেন্টের অনুপাত, অথবা আলফাকে বিটা দিয়ে এক্সপ্রেস করতে হয়, বিটার কোনো একক নাই, সো ইভেনচুয়ালি আলফারও কোনো একক আসবে না। বিটার ভ্যালু সবসময় 1 এর চাইতে বেশি হওয়ার কথা, এখানে 70, এবং আলফার ভ্যালু সবসময় 1 এর চাইতে কম হওয়ার কথা, আমাদের ভ্যালু আসছে 0.986। তার মানে হচ্ছে আমরা যা লিখছি ওভারঅল সবগুলো জিনিস ঠিকঠাক আছে আর কি। ভেরি গুড, তো আশা করছি সবাই হোমওয়ার্কটা একটু মিলাই নিবা, কারেক্ট অ্যান্সার গুলো সবার ঠিকঠাক আসছে কিনা। আমরা স্টার্ট করব হচ্ছে গিয়ে 39 লেকচার দিয়ে। তো একদম 39 এর লেকচারের শুরুতেই আমরা ঢুকে যাব হচ্ছে গিয়ে আইসিটি তে। আইসিটি তে কি আছে, আইসিটি তে হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম শেখানো হয়, যে কোনো কিছু যখন আমরা গণনা করি তখন ডিজিট দিয়ে, অঙ্ক দিয়ে বা সাংখ্যিক কিছু প্রতীক ব্যবহার করে আমরা গণনা করি। এই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতি। আর কোন একটা সংখ্যা পদ্ধতির বিভিন্ন স্থানিক পদ্ধতিতে যে কয়েকটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়, এক একটা সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন ভাবে। সো তার উপর বেস করে আমরা হচ্ছে গিয়ে ভিত্তি বা বেসটা ক্রিয়েট করি, তাহলে এটাকে বলা হয় সংখ্যা পদ্ধতির ভিত্তি। কোন একটা স্থানিক সংখ্যা পদ্ধতিতে যে কয়েকটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এবং তাদেরকে যে আমরা পজিশনের উপর বেস করে রাখি, এক একটার পজিশন ডিফাইন করা থাকে, তাকে আমরা বলি হচ্ছে গিয়ে ভিত্তি, যাদের অবস্থান বা পজিশন ফিক্সড। তাহলে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যাবে, 2 ভাগে। একটাকে আমরা বলি অস্থানিক সংখ্যা পদ্ধতি, যেমন অনেক পূর্বে ছোট ছোট কিছু মাটির পাত্রের মধ্যে বা পাথরের গায়ে হাইরোগ্লিফিক্স দেখা যেত, অনেকে ট্যালি করে হচ্ছে সংখ্যা রাখতো, ট্যালি হচ্ছে যেরকম দাগ টেনে দাগ টেনে, তাই না? এগুলো আমরা দেখছি যে আগেকার দিনে এরকম করে 4টা করে দাগ টেনে এরকম করে ট্যালি করা থাকতো। তারপর রোমান নাম্বার, হাইরোগ্লিফিক্স, এগুলো হচ্ছে কি অস্থানিক সংখ্যা পদ্ধতি, মানে যে সকল সংখ্যা পদ্ধতিতে কোনো স্থানিক মান নাই, যে সকল চিহ্ন বা অঙ্ক আমরা ইউজ করছি, লাইন হতে পারে, রোমান ডিজিটস হতে পারে, সেরকম। আর স্থানিক সংখ্যা পদ্ধতি যেখানে, সেখানে হচ্ছে চিহ্ন বা অঙ্কের স্থানিক মান থাকবে। এই মানের উপর বেস করে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতিকে 4টা প্রসেসে ভাগ করতে পারি। এক হচ্ছে ডেসিমাল বা দশমিক, একটাকে বলছি বাইনারি, একটাকে বলছি অক্টাল, আর একটাকে বলছি হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমাদের এখানে কি হলো, এরকম 4টা ডিফারেন্ট সিস্টেম পাওয়া গেল।
এখন এই যে ডেসিমাল বা দশমিক এই পদ্ধতিতে কি করা হয়, ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা হচ্ছে গিয়ে 10 ভিত্তি ব্যবহার করি, মানে যাদের ভিত্তি হচ্ছে গিয়ে 10। আর এই 10-এর মধ্যে মৌলিক চিহ্ন বা ডিজিট কোনগুলা, 0 থেকে নিয়ে 9 পর্যন্ত, এই টোটাল হচ্ছে গিয়ে মোট 10টা সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সংখ্যাকে বলা হয় হচ্ছে দশমিক পদ্ধতি। এদেরকে ইউজ করে আমরা ডেসিমাল সিস্টেমে নাম্বার বের করি। সো 0 থেকে ক্যালকুলেট করলে 9 পর্যন্ত, এটা হচ্ছে কমপ্লিট একটা জিরোর সাইকেল। দেখো 10টা নাম্বার আছে। আবার 9 এর পরে 10 আসে, সেই 10 থেকে নিয়ে শুরু করে 19 পর্যন্ত, এটা হচ্ছে 1 এর সাইকেল। বাম পাশে দেখো সব 1 গুলো আছে, ডান পাশে 0 থেকে 9 পর্যন্ত রিপিট। আবার 0 থেকে 9 পর্যন্ত রিপিট, বাম পাশে 2 আছে, তো এটাকে বলা হয় 2 এর সাইকেল বা 2 এর চক্র। এরকম করে আমরা নাম্বার সিস্টেম গুলো হিসাব করি যদি দশমিক বা ডেসিমাল হয়। আমরা রিয়েল নর্মাল লাইফে বা ডেইলি লাইফে যে ক্যালকুলেশন গুলো 1 2 3 4 দিয়ে করি সেটা। যদি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করতে যাই, এই বাইনারি সংখ্যা পদ্ধতি কাজে লাগে কম্পিউটারের মধ্যে। কম্পিউটার হচ্ছে সবকিছু বাইনারিতে বুঝে এবং বাইনারিতে কনভার্ট করে নেয়, সো ওর জন্য হিসাব খুব সহজ, 1 অর 0 এরকম। তাহলে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত, 2, আর এখানে ব্যবহৃত অঙ্ক হচ্ছে দুইটা, শুধুমাত্র 0 আর 1। এই 0 আর 1 অফ বিট অন বিট, অফ অন, এই দুইটা জিনিস ইউজ করে, হাই লো এই ইউজ করে আমি কম্পিউটার চালাই। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে হচ্ছে এই নিয়ে কাজ করা হয়। তো এখানে ডেসিমালে কনভার্সনে ভ্যালুগুলো দেওয়া আছে 0 থেকে 7 বা 8 পর্যন্ত। আর এই ভ্যালুগুলো হচ্ছে 0000001, তারপরে 1011, দেন 100 মানে 100 101 110 111 ম্যাক্সিমাম। তাহলে এই যে 7 পর্যন্ত যখন আসতেছি, 8টা নাম্বারকে আমরা 1 চলে আসলাম। 3 ডিজিট ক্রস করে এরপরে 4 ডিজিট শুরু হয়ে যাবে 8 থেকে, এবং এইভাবে করে আমরা হচ্ছে বাইনারি নাম্বারটাকে ডিফাইন করি। তাই না, এগুলো আমরা সবাই জানি। এরপরে আরেকটা সিস্টেম, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি করা হয়, এখানে ভিত্তি হিসেবে 8 কে ইউজ করা হয়। আর ব্যবহৃত মৌলিক চিহ্ন বা ডিজিট গুলা হচ্ছে 0 থেকে নিয়ে শুরু করে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত মোট হচ্ছে 8টা, তাকে বলা হয় অক্টাল। সো মোটটাও খেয়াল রাখবা, এখানে কিন্তু 0 থেকে 7 জিরো সহকারে টোটাল 8টা ডিজিট হচ্ছে। এইখানে হচ্ছে কয়টা, বাইনারিতে হচ্ছে মোট 2টা, 0 আর হচ্ছে গিয়ে 1। আবার যখন আমরা ডেসিমাল কথা বলছি তখন হচ্ছে মোট কতগুলা, মোট হচ্ছে 10টা সংখ্যা, 0 থেকে নিয়ে 9 পর্যন্ত, টোটাল 10টা। তাহলে আমরা ছিলাম হচ্ছে অক্টালে। অক্টালে এরকম 8টা নাম্বার সিস্টেমে সাইকেল হয়। সো ডেসিমালে যদি আমি 0 থেকে 15 পর্যন্ত এখানে ড্র করি, এখানে 0 থেকে নিয়ে শুরু করে 7 পর্যন্ত আসবে, এবং এটাকে বলবো জিরোর সাইকেল। এরপর শিফট হয়ে আবার 0 থেকে নিয়ে ডান পাশে 7 পর্যন্ত আসবে, আর বামে যে জিরো গুলো ছিল তার জায়গায় 1 চলে আসবে, এটাকে আমরা বলবো 1 এর সাইকেল। দেন এই 7 পর্যন্ত আসার পর এটা আবার রিপিট করবে 0 থেকে নিয়ে 7 পর্যন্ত, এবং বামে এখন হচ্ছে 1 এর জায়গায় 2 আসবে, এটাকে আমরা বলবো 2 এর সাইকেল। এরকম করে আবার 3 0 থেকে শুরু করে 3 7 পর্যন্ত 3 এর সাইকেল, 4 0 থেকে শুরু করে 4 7 পর্যন্ত 4 এর সাইকেল। এরকম আমরা কন্টিনিউয়াসলি কি করতে পারবো, সাইকেলই মানে চেঞ্জ করতে পারবো ভ্যালুগুলো। আর লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। ডেসিমাল মানে হচ্ছে 10 আর হেক্সা মানে 6, তাহলে হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16। তাহলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, ভিত্তি হচ্ছে 16। আর 16টা ডিজিট ইউজ করব, মৌলিক চিহ্ন বা ডিজিট হচ্ছে 0 থেকে নিয়ে আমরা আসবো হচ্ছে 9 পর্যন্ত, এবং 0 থেকে 9 পর্যন্ত 10টা অক্ষর, তারপরে 6টা অক্ষরকে আমরা এ বি সি ডি ই এফ এইভাবে করে হচ্ছে গিয়ে ডিনোট করি। তাহলে ওভারঅল আমার কাছে কতগুলা সংখ্যা থাকলো, আমার কাছে টোটাল হচ্ছে মোট 16টা সংখ্যা থাকলো। এই পদ্ধতিকে আমরা বলি হেক্সাডেসিমাল। তাহলে ডেসিমালে আমি 0 থেকে নিয়ে 15 পর্যন্ত যদি আসি, টোটাল 16টা সংখ্যা হয়, তার মানে 15 পর্যন্ত হবে একটা কমপ্লিট সাইকেল, হুইচ ইজ 0 0 থেকে শুরু করে নামতে নামতে 0 9, এবং 10 থেকে নিয়ে শুরু করে 0 A 0 B 0 C 0 D 0 E 0 F, কমপ্লিট একটা জিরোর সাইকেল এখানে চলে আসবে। তারপর আবার হচ্ছে 16 থেকে নিয়ে 10 শুরু হবে, মানে লেফট সাইডে 1 থাকবে, 1 এর সাইকেল শুরু হবে, এবং 0 1 এরকম করতে করতে আমি যখন 31 পর্যন্ত যাব, তখন হচ্ছে এখানে 1 এর পর এফ চলে আসবে, মানে কমপ্লিট 1 এর সাইকেলটা ফিল আপ হবে আর কি। তাহলে এইভাবে করে আমরা হচ্ছে ওভারঅল সাউন্ড গুলা ক্লিয়ার করে নিতে পারি। এই কি বলে, এইভাবে করে হচ্ছে ইয়াকুব বলেছো সাউন্ড প্রবলেম হচ্ছে, মেবি ইয়াকুবের একটু মনে হয় নেটে ঝামেলা আছে, একটু নেটটা চেক করে নিও। তাহলে এরকম করে আমরা হচ্ছে 16 নাম্বার, এই 16 নাম্বারকে এরকম করে কনভার্ট করে রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের 4টা সিস্টেম। এই 4টা সিস্টেম সম্বন্ধে আমাদের জানা লাগবে, কোনটার জন্য কোন ভিত্তি, কোনটার জন্য বাইনারি 2, কোনটার জন্য অক্টাল আসলে 8, হেক্সাডেসিমালে 16, ডেসিমাল আসলে 10,
এই জিনিসটা আমার জানা লাগবে। এখন পরীক্ষার সময় পরীক্ষার সময় আমাদের অনেক সময় দরকার পড়ে যে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যদি আমরা কনভার্ট করতে চাই। ডেইলি লাইফে আমরা যেটা ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডেসিমাল। ডেইলি লাইফে এটা হচ্ছে আমরা ডেইলি লাইফে ইউজ করছি। এখন এই ডেসিমাল থেকে আমরা হচ্ছে গিয়ে কনভার্সনে যেতে পারি। ডেসিমাল থেকে আমরা চাইলে কনভার্ট করতে পারি কোন সিস্টেমে? ডেসিমাল থেকে কনভার্ট করতে পারবো হচ্ছে আমরা বাইনারিতে। ডেসিমাল থেকে যদি আমরা চাই তাহলে হচ্ছে আমরা এই বাইনারি সিস্টেমে কি করতে পারবো? কনভার্ট করতে পারবো। আবার চাইলে বাইনারি থেকে আমি কনভার্ট করতে পারবো কোথায়? ডেসিমাল কনভার্সনে যেতে পারবো। ডেসিমাল নাম্বারকে বাইনারি করা যায়, বাইনারি নাম্বারকে আবার ডেসিমাল করা যায়। সিমিলার প্রসেসে আমি ডেসিমাল থেকে নামতে পারবো হচ্ছে গিয়ে কোথায়? ডেসিমাল থেকে নামবো 8 বেজের যেটা আছে সেটা, মানে হচ্ছে অক্টালে। আমি চাইলে ডেসিমাল থেকে অক্টালে নিয়ে আসতে পারি, আবার আমি চাইলে অক্টাল থেকে কিসে কনভার্ট করতে পারি? ডেসিমালে কনভার্ট করতে পারি। আবার আরো একটা সিস্টেম আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল। এটাকে আমরা বলছি হেক্সাডেসিমাল, মানে 16 ভিত্তিক যে নাম্বার সিস্টেমটা আছে। সো হেক্সাডেসিমালের মধ্যে আমরা চাইলে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্সনে চলে আসতে পারি, আবার হেক্সাডেসিমাল থেকে চাইলে ডেসিমালে আমরা কনভার্ট করতে পারি। তো নাম্বারগুলো নিজেরা নিজেদের মধ্যে রিলেশন মেনটেন করবে, সেম ভ্যালুগুলো হচ্ছে এখানে দেখাবে। শুধু তাই না, আমরা চাইলে বাইনারি আর অক্টালের মধ্যেও কনভার্সন করতে পারবো, বাইনারি থেকে অক্টাল অর অক্টাল থেকে বাইনারি। আমরা চাইলে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে পারবো, আবার হেক্সাডেসিমাল থেকে কই আসতে পারবো? অক্টালে আসতে পারবো। আমরা চাইলে বাইনারি থেকে যেতে পারবো হচ্ছে হেক্সাডেসিমালে, আবার আমরা চাইলে হেক্সাডেসিমাল থেকে আসতে পারবো কোথায়? বাইনারিতে। বুঝতে পারছি? সো সবগুলা নাম্বার সিস্টেমের মধ্যেই এরকম একটা স্পাইডার ওয়েব আছে, যেটা দিয়ে আমরা এক নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। এগুলো ক্যালকুলেটরের মধ্যেই আছে, আমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারি। আবার আমরা হচ্ছে গিয়ে যেহেতু খাতা কলমে আমাদেরকে লিখতে হবে পরীক্ষায়, সেই ক্ষেত্রে একটা পরীক্ষায় মনে করো সি নাম্বার অপশনে, মানে ক খ গ তে সিকিউতে একটা কনভার্সন আসছে, বাইনারিতে এত হলে ডেসিমালে কত হবে, তুমি তো ওই গ নাম্বার 3 মার্কের কোশ্চেনটা ওয়ান লাইনে ক্যালকুলেটরে হিসেব করে বসাই দিতে পারবা না, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই কনভার্সন গুলো একটু দরকার পড়বে। শাম্মী বলেছো ফিজিক্সের এই চ্যাপ্টারে নাম্বার সিস্টেম দেওয়ার কারণ কি? শাম্মী একটা ব্যাক স্টোরি জানো না? শাম্মীকে একটু বলি। সেটা হচ্ছে গিয়ে ফিজিক্সের এই চ্যাপ্টারে এটা দেওয়ার কোনো কারণ নাই। আইসিটি কোনো সময় ছিল না আমাদের, হচ্ছে গিয়ে আজ থেকে 2-3 বছর আগেও আইসিটি কেউ পড়তো না। সেই সময় আমাদের কাছে মানে 2019 বা 20 পর্যন্ত আইসিটি বলতে আমরা শুধুমাত্র ফিজিক্সের এই চ্যাপ্টার 10 এর অর্ধেক অংশকেই বুঝতাম এবং আমরা এইটুকুই পড়তাম শুধুমাত্র, ঠিক আছে? পরবর্তীতে যখন নাকি আমাদের পড়ালেখা বা এডুকেশন সিস্টেমকে ডিজিটালাইজড করা হলো, তারপর আমাদের সবগুলা জিনিসকে আরো বেশি ডিজিটাল করে ফেলার চিন্তা ভাবনা করা হলো গভর্নমেন্টের পক্ষ থেকে, তখন থেকে হচ্ছে ফিজিক্সের এই অর্ধেক অংশকে খুলে নিয়ে যে আলাদা একটা সাবজেক্ট খুলে ফেলা হয়েছে আইসিটি, যেটাতে আমরা শুধুমাত্র এই বেসিক জিনিসপাতি না পড়ায় আরো কিছু অ্যাডভান্স জিনিস, অ্যাডভান্স কোডিং এর ব্যাপারে কিছু ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিতে পারি। তো এখন তুমি আইসিটি পড়ো, কিন্তু ফিজিক্স থেকে এটা তুলে দেওয়া হয় নাই, অনেক আগে থেকে ফিজিক্সের এই অংশটুক ছিল। আর এখন তুমি এইটার জন্য আলাদা একটা অ্যাডভান্সড কোর্স করতেছো, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি তে যে আইসিটিটা করতে হয়, ঠিক আছে? সো হ্যাঁ, সাদ বলেছো তার মানে আইসিটির জন্ম ফিজিক্স থেকে না, এইভাবে বলাটা আবার ঠিক না। কারণ হচ্ছে আইসিটির সেক্টর আলাদা, ফিজিক্সের সেক্টর আলাদা। ফিজিক্স হচ্ছে অ্যাপ্লাইড এবং থিওরিটিক্যাল জিনিস, আইসিটি পুরাটাই হচ্ছে অ্যাপ্লাইড, তাই না? ওইটার মধ্যে হচ্ছে সব অ্যাপ্লিকেশনস বেশি। বাট আমাদের যে আইসিটি সাবজেক্টটা আছে, সেই আইসিটি সাবজেক্টটার ইন্ট্রোডাকশন টুক, মানে এটার ব্যাক স্টোরি হচ্ছে এটা অলরেডি ফিজিক্সের এই সেকশনের মধ্যে ইন্ট্রোডিউস করা ছিল, পরবর্তীতে আমরা এটাকে এক্সটেন্ড ভার্সন করে আলাদা একটা সাবজেক্ট খুলে ফেলছি, ঠিক আছে? সো এটা ফিজিক্স থেকে হচ্ছে চেঞ্জ করে নাই। তাহলে আমাদের এই কনভার্সন গুলো একটু দেখা লাগবে এখন, যে কনভার্সন গুলো আমরা কিভাবে করে করব। এখন তাহলে একটু খেয়াল করো, যেমন বাইনারি থেকে ডেসিমাল যদি আমাদের কখনো কনভার্ট করতে হয়, তাহলে আমাদের বাইনারিতে মনে করো এরকম একটা নাম্বার দেওয়া থাকবে 1011, এবং এখানে দেখো দশমিক সহ যেন আমরা কনভার্ট করতে পারি, পুরোটা এখানে দেখায় দেওয়া আছে 1011.011, এরকম ব্র্যাকেট দিয়ে যদি 2 লেখা থাকে, তার মানে এটার বেজ হচ্ছে 2, বাইনারি। এটাকে আমাদের কনভার্ট করতে হবে ডেসিমালে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা পয়েন্টের আগে এবং পয়েন্টের পরে সংখ্যাগুলোকে লিখে নিলাম, তারপর আমরা এটার অবস্থানগুলা ফিক্সড করে ফেলবো। দশমিকের পরের 0তম সংখ্যা হচ্ছে 1, তারপর 1, তারপর 2, তারপর 3, এবং এই অবস্থানগুলোকে আমরা পরবর্তীতে যে বেজ আছে সেই বেজের মাথায় পাওয়ার হিসেবে দিয়ে দিব। তাহলে সেই ক্ষেত্রে বেজ কত? 2,
তাহলে এই যে 0টা চলে গেল 2 এর উপরে, 1 চলে আসলো 2 এর উপরে, 2 চলে আসলো 2 এর উপরে, 3 চলে আসলো 2 এর উপরে। পাওয়ার গুলো দিয়ে আমাদের ওই বাইনারি যে নাম্বার গুলো দেওয়া থাকবে তাদের সাথে গুণ করব, এন্ড ফাইনালি সবাইকে হচ্ছে গুণফল গুলাকে যোগ করে দিব। এভাবে আমি দশমিকে কনভার্ট করতে পারি, আবার ডেসিমালে কনভার্ট করতে পারি। আবার দশমিকের পরের গুলার জন্য পাওয়ারটা শুরু হবে -1 -2 -3 এভাবে করে। আবার এই পাওয়ার গুলা চলে যাবে 2 এর উপরে, এগুলা পজিশন গুলা পাওয়ার হয়ে যাবে। আর ওই যে বাইনারি নাম্বার গুলা দেয়া আছে, এখানে ছোট্ট একটা ভুলও আছে। এই যে যেমন 0-র সাথে গুণ করলাম 2 ইনভার্স 1, এখানে 1 আছে। সো এইখানে সংখ্যাটা হচ্ছে কি হবে না, 0 হবে না। এখানে সংখ্যাটা কি হবে, এইখানে সংখ্যাটা হচ্ছে 1 হবে। আমরা 1 এর সাথে 2 টু দি পাওয়ার -2 গুণ করবো, যে ক্যালকুলেশনে ঠিক মতো করছি, বাট এখানে হচ্ছে গিয়ে তোলার সময় একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, আর একটা হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। দেন সবাইকে এরকম গুণ করে যোগ করে দিলেই আমার এখানে 1011.0011011 এটা কনভার্ট হয়ে 11.375 ডেসিমালে কনভার্সন চলে আসবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আর এই যে সাকিব বলেছো ক্যালকুলেটরে দশমিক বসানো যায় না, এক্ষেত্রে দশমিকের পরে একটু কিভাবে হিসাব করব, এই যে একটু আগে কে যেন আমাকে বলেছিল ভাইয়া ক্যালকুলেটরে বসালেই তো হয়, আবার এই যে দশমিকের পরে টুক যে করা যায় না কিভাবে হিসাব করবা, সেই ব্যাপারটা হচ্ছে আমরা আবার এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের একটা দশমিক সংখ্যায় কনভার্সন দিয়েছে এবং করতে বলেছে কি থেকে, করতে বলেছে বাইনারি থেকে। তাহলে বাইনারিতে আমাদের এখানে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে হচ্ছে 1, তারপর হচ্ছে 1, এরপরে 0, এরপরে হলো 1, এরপরে হচ্ছে 0, 1 1 0 1 0। এরপর এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট থাকার পর এখানে আছে 1, এখানে আছে 0, এখানে আবার আছে হচ্ছে 1। তাহলে আমাদের এই গিভেন যে সংখ্যাটা আছে সেটা আমরা এখানে এইভাবে করে লিখে নিলাম। এবার আমরা হচ্ছে এদের যে পজিশন গুলো আছে সেই পজিশন গুলোকে ফিক্সড করে ফেলবো। তাহলে ওদের যদি আমি পজিশনটা ফিক্সড করতে চাই, এই যে আমাদের পয়েন্ট, পয়েন্ট বরাবর আমরা পয়েন্টকে রাখলাম। পয়েন্টের এই পাশে পজিশন হচ্ছে 0, তারপর পজিশন হচ্ছে 1, তারপরের পজিশন 2, তারপরের পজিশন 3, তারপরের পজিশন 4। আর পয়েন্টের পর 3 ঘর আছে, সো একটার পজিশন হবে -1, একটার পজিশন হবে -2, একটার পজিশন -3, যেহেতু দশমিকের পরের অংশ। তাহলে আমি যখন পজিশনও ফিক্সড করে ফেললাম, সেই ক্ষেত্রে আমি এখন নেক্সটে যেটা করব সেটা হচ্ছে কনভার্সনের কাজটা করব। পজিশনটা ফিক্সড করে ফেললাম, এবার হচ্ছে কনভার্সনের কাজ। কনভার্সন কিভাবে করব, যেই সংখ্যাটা আছে বাইনারিতে তার সাথে আমরা গুণ করব এই পজিশনটাকে। কিসের বেস, বেস হচ্ছে 2, 2 এর পাওয়ার হিসেবে, তাহলে 2 টু দি পাওয়ার 4, এটা একটা অংশ। প্লাস এরপরে বাইনারিতে আছে 1, এটার সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে 2 কিউবড এটাকে। প্লাস এরপরে আছে হচ্ছে 0, তার সাথে মাল্টিপ্লাই করব 2 স্কয়ারকে। প্লাস তারপরে 1 0 আছে, সো 1 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 2 টু দি পাওয়ার 1 কে, আর প্লাস লাস্টে আছে 0, তার সাথে আমরা মাল্টিপ্লাই করব 2 টু দি পাওয়ার 0 কে। বাস, দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোর কনভার্সন গুলা এখানে লিখে ফেললাম। এরপর আসি দশমিকের পরের অংশ যখন যোগ করতে যাব, 1 0 1 আছে, পাওয়ার -1 -2 -3 হয়ে যাবে 2 এর। তাহলে এখানে 1, তার সাথে হচ্ছে আমরা 2 ইনভার্স কে এখানে মাল্টিপ্লাই করে দিব, প্লাস এরপর একটা 0 আছে, তার সাথে আমরা মাল্টিপ্লাই করব 2 ইনভার্স স্কয়ার কে, এবং প্লাস লাস্টে একটা 1 আছে, তার সাথে আমরা মাল্টিপ্লাই করব 2 ইনভার্স 3 কে। রাইট, লম্বা চড়া একটা জিনিস আসলো। ক্যালকুলেশন করে তোমরা আমাকে বলো এটার ওভারঅল ভ্যালুটা কত আসে, এই 1 ইনটু পুরা সংখ্যাটার। ফাহাদ বলেছো 26.625, তারপর হাসিবুল বলেছো 27.25, আশা জবা তুয়া সবারই 26.625 আসছে। তাহলে হাসিবুলের আরেকবার একটু জিনিসটা দেখতে হবে, তাই না? আমাদের এখানে ওভারঅল রেজাল্ট আসতেছে তাহলে কত, 26.625। যদি আমরা ঠিকঠাক মতো গুণ করতে পারি এবং ঠিকঠাক মতো যদি বসাতে পারি, তাহলে 26.625ই ম্যাক্সিমামের অ্যান্সার আসছে। অবশ্যই আমরা লাস্টে ব্র্যাকেট দিয়ে এটা নিচে একটা 10 লিখে আসবো, কারণ আমরা কনভার্ট করে ফেললাম দশমিক সংখ্যায়, বা যাকে আমরা বলছি হচ্ছে ডেসিমাল নাম্বার। ঠিক আছে, যদি আমরা ঠিকঠাক মতো বসাতে পারি ভ্যালুগুলা, তাহলে আমাদের 26.625 এরকম একটা ভ্যালু আসা উচিত। ঠিক আছে, পারবো আশা করি। তাহলে আসফি বলেছো ক্লিয়ার, ঠিক আছে। এরপরে দেখো
আবার আরেকটা নাম্বার সিস্টেম থেকে আমরা ডেসিমালে আসতে পারি, এটাকে বলছি অক্টাল থেকে ডেসিমাল। সো একই প্রসেস, আমাদের বলেছে 537.24, এটা একটা অক্টাল নাম্বার, এটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে আমরা 537 লিখলাম, 0.24 লিখলাম, দেন ওদের পজিশনটা ফিক্সড করে দিলাম বা অবস্থান ফিক্সড করে দিলাম। পয়েন্টের পরে 0 বাম দিকে, তারপর 1, তারপর 2, আর পয়েন্টের ডান দিকে -1 -2, এভাবে শুরু করলাম। এবার এইগুলাকে পাওয়ার হিসেবে ইউজ করব কার, এখানে যে বেসটা দেওয়া আছে তার, এখানে বেস দেওয়া আছে হচ্ছে 8 এর, তাহলে 8 স্কয়ার 8 টু দি পাওয়ার 1 8 টু দি পাওয়ার 0 8 ইনভার্স 8 ইনভার্স 2, আর মাল্টিপ্লাই করব কাকে দিয়ে, সংখ্যাগুলোকে দিয়ে। সো 5 3 7 2 and 4। তাহলে 8 স্কয়ার হচ্ছে আমাদের স্থানীয় মানটা, তাহলে আসতেছে 8 স্কয়ার হচ্ছে 8 8 64, 64 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত আসতেছে, 5 6 30 আর হচ্ছে 20, তাহলে এখানে আসতেছে 320 প্লাস 8 into 1 8 8 into 3 হচ্ছে 24 প্লাস 8 to the power 0 something to the power 0 is 1 1 multiplied by 7 will be 7 plus 2 multiplied by 1 by 8 which is 8 inverse plus 4 divided by 8 স্কয়ার মানে হচ্ছে গিয়ে 64। এই যে এই সিম্পল জিনিসটাকে এখান থেকে গুণ করে ফেলো, গুণ করে ফেললে আমার ফাইনাল, সরি যোগ করে ফেলো, যোগ করে ফেললে আমার ফাইনাল যে রেজাল্ট আসবে সেটাই হবে কারেক্ট অ্যান্সার। কত আসে? লিজা বলেছো 351.3125 এন্ড এক্স সিরিয়ালে সবার অ্যান্সার সেম আসছে 351.3125 351.3125। ভেরি গুড। এটা লেখার পরে অবশ্যই কনভার্সন করলাম কিসে, ডেসিমালে কনভার্সন করলাম। সো ব্র্যাকেট দিয়ে অবশ্যই একটা 10 লিখে দিয়ে আসবো, এসব ছোটখাটো ভুল যেন আবার না হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই দেখতে পাচ্ছি 351.3125। মাইশা বলেছো ভাইয়া এইভাবে করলে হবে পরীক্ষায়? হবে মানে এই যে হচ্ছে, আমাদেরটা তো হচ্ছে, কোনো সমস্যা নেই, পরীক্ষা এইভাবে করবো, কি সমস্যা, আমার তো অ্যান্সার ঠিক আছে, তাই না? কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে নেক্সটে আসি। এখানে প্রত্যাশা বলেছো ভাইয়া ফার্স্ট লাইনের পরে যদি থার্ড লাইন করি তাহলে কি হবে? অবশ্যই তুমি অবস্থানটা যদি মনে রাখতে পারো তাহলে তো আমার আরো ভালো হলো, আমার তো এত কিছু লেখার দরকার নেই, এটা তোমরা যদি মনে রাখতে না পারো প্রসিডিওরের শুরুর দিকে তাই লেখা আছে আর কি, দরকার নেই আমি এই লাইনের পর সরাসরি এটা লিখেও করতে পারবো। ঠিক আছে, এক লাইন দুই লাইন এইটাও লেখার দরকার নেই, ক্যালকুলেটরে একবারে বসাই দিব, এক লাইন দুই লাইন ফাইনাল অ্যান্সার, 3 লাইন ডান, 3 লাইনে অঙ্ক শেষ। ঠিক আছে, ওকে। নেক্সটে তাহলে দেখো এখানে একটা অক্টাল নাম্বার দেয়া আছে, আমাকে বলেছে এই অক্টাল নাম্বারটাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে এবং দশমিক সংখ্যায় কনভার্ট করতে হবে উইচ ইজ ডেসিমাল। তাহলে এখানে রেজাল্ট দিচ্ছে হচ্ছে 2, এরপর আছে 0, এরপর আছে 3 পয়েন্ট, এখানে 2, এখানে 5। সো এই যে একটু আগে তোমরা যে কোশ্চেনটা করছিলে সেই কোশ্চেনের অ্যান্সার দিই। আমাকে এখন কি পজিশনাল লেখা লাগবে? এখন তো তুমি বুঝতেই পারছো পজিশনের ব্যাপারটা কি। তাহলে সেই ক্ষেত্রে আমরা একবারে অঙ্ক করতে পারি। একবারে কিভাবে অঙ্ক করব, এখানে যে সংখ্যাটা আছে এটার পজিশন 0 1 2, তাহলে এই 2 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে বেস যেটা ছিল তার পাওয়ার, সো 8 স্কয়ার প্লাস 0 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 8 টু দি পাওয়ার 1 প্লাস 3 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 8 টু দি পাওয়ার 0 প্লাস এই ডটের পরে কি হবে, -1 -2 হবে, তাহলে 2 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব 8 টু দি পাওয়ার -1 প্লাস 5 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব 8 টু দি পাওয়ার -2। এই তো, তাহলে 8 স্কয়ার 64 64, 64 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসতেছে হচ্ছে 128 128 প্লাস যে কোনো কিছুকে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে 1 মানে হচ্ছে 3 প্লাস এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 8 প্লাস এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 8 স্কয়ার মানে হচ্ছে 5/64। ক্যালকুলেশন করে আমাকে জানাও এটার অ্যান্সার কত আসে। ভেরি গুড, 131.3125। আচ্ছা, অনেকেরই 3125 আসছে, আবার একজন লিখছো 328, ও ম্যাক্সিমামেরই 131.328 আসছে। ভেরি গুড, তাহলে আশা করছি আর ঝামেলা নাই, যেহেতু সবার অ্যান্সারই 328 আসছে তাহলে হোপফুলি 328 টাই কারেক্ট অ্যান্সার। 131.328, একজন লিখছে হচ্ছে 125, তাহলে 131.325। আরো কিছু আছে 131.328125, ও সরি 328125
0.25 বেশ বড় সড়ো একটা ভ্যালু আসে। আমি চাইলে দশমিকের পর সব অ্যান্সার রাখতে পারি, আমি চাইলে রাউন্ড অফ করতে পারি, ওই যে 5 থাকলে আগে 1 যোগ করে ওইভাবে সেটাও করা যায়, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডেসিমালের কনভার্সনটা চলে আসলো। ঠিক আছে, এই যে এইভাবে অঙ্ক করবে তাহলে 1 লাইন 2 লাইন 3 লাইন, ঠিক আছে, 3 লাইনে ডান। ওকে, বুঝতে পারছি সবাই কি এই জিনিসগুলা? ওকে, ক্লিয়ার, সাকিব বলেছো ক্লিয়ার, ঠিক আছে। তাহলে নেক্সটে মুভ করি। এখানে দেখো হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এবং এখানে আর কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দেয় নাই, এখানে হচ্ছে সরাসরি আমরা ম্যাথে চলে গেছি। তাহলে ম্যাথে আমাদের যে ভ্যালুটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে এ, তার সাথে আছে 9, তার সাথে আছে সি, তার সাথে পয়েন্ট, তারপর 6, তারপর হচ্ছে বি। কিসে আছে? এটা হেক্সাডেসিমালে আছে। তাহলে এটাকে আমাদের দশমিক সংখ্যায়, মানে আমাদের হচ্ছে এটাকে পয়েন্টে রূপান্তর করতে বলছে। সো 10, আমাকে যদি এটাকে ডেসিমালে কনভার্ট করতে হয় সেই ক্ষেত্রে আমাদের ওই যে নাম্বারটা সিস্টেমটা মনে রাখতে হবে, পয়েন্টের পরে পজিশন 0 1 2। তাহলে এর সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে গিয়ে, যেহেতু 16 হেক্সাডেসিমালে, সেই ক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে কাকে? 16 স্কয়ার কে। প্লাস 9 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে গিয়ে 16 টু দি পাওয়ার 1 কে। প্লাস সি এর সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 16 টু দি পাওয়ার 0 কে। তাহলে 0 1 2 পজিশন ঠিক হয়ে গেল A9C। প্লাস 6 যেহেতু পয়েন্টের পরে আছে, তাহলে ওর সাথে মাল্টিপ্লাই করতে হবে 16 টু দি পাওয়ার -1, 16 ইনভার্স কে। প্লাস বি এর সাথে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে 16 টু দি পাওয়ার -2, এইভাবে। এখন যেহেতু ডেসিমালে কনভার্ট করব, সো এদেরকে হচ্ছে কি আমাদের ডেসিমাল নাম্বারে কনভার্ট করে নিতে হবে। যেমন 9 পর্যন্ত আসার পরে এ আসে, সো এ এর ভ্যালু হচ্ছে কি আমাদের ডেসিমালে 10, তার সাথে হচ্ছে 16 স্কয়ার, তার সাথে হচ্ছে আমাদের এখানে 16 স্কয়ার কে মাল্টিপ্লাই করলে যা আসবে, প্লাস 9 তো 9 এই আছে, তাহলে 9 এর সাথে 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 16 মাল্টিপ্লাই করব, প্লাস এ এর পরে বি, বি হচ্ছে 11, আর বি এর পরে সি, সি হচ্ছে গিয়ে 12। তাহলে 12 এর সাথে আমরা 16 টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে 1 আসে, তাহলে 12 এর সাথে 1 অ্যাড করব, প্লাস 6 কে আমরা 16 দিয়ে এখানে ডিভাইড করব সিন্স 1/16 আছে, প্লাস বি হচ্ছে গিয়ে আমাদের 11, সো 11 কে আমরা ডিভাইড করব কত দিয়ে? 16 স্কয়ার দিয়ে। বাস, এখানে সবগুলোই হচ্ছে ডিজিটস। এই ডিজিট গুলা ক্যালকুলেশন করে আমাকে বলো A9C এটা কত আসে? 2716.417969, 2716.417996, এরকম একটা ভ্যালু আসতেছে, তাই না? 2716.417996, 41 না 17? হ্যাঁ, 417969। তাহলে এটা আসতেছে 417969, এরকম একটা ভ্যালু আসতেছে, তাই না? তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে ফাইনালি এখানে লিখে দিতে পারি 10। ঠিক আছে সবারটা? 2716.417969, মানে 41797, 49797, 41797, এভাবে লিখলে হবে। জোবায়ের বলেছো ওকে, তুয়া বলেছো ওকে, ইরা বলেছো হ্যাঁ ঠিক আছে ওকে। তাহলে এই পর্যন্ত বুঝতে পারছি আশা করি। তাহলে এই পর্যন্ত আমরা সবগুলা সিস্টেম থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয় সেটার একটা করে মোটামুটি এক্সাম্পল দেখতে পারলাম। আমাদেরকে যদি এখন ডেসিমাল থেকে অন্যান্য ভিত্তিতে কনভার্ট করতে পারে, যেমন এখানে ছোট একটা উদাহরণ বলে দেওয়া আছে, মনে করো একটা 75 একটা পূর্ণ সাংখ্যিক উদাহরণ, সেটা আছে ডেসিমালে, এটাকে আমাদের বলছে বাইনারিতে কনভার্ট করতে। সেই ক্ষেত্রে আমাদের যে ডেসিমালের নাম্বারটা থাকবে তাকে আমরা যে ভিত্তিতে কনভার্ট করতে চাই সেটা দিয়ে ডিভাইড করতে থাকবো আর ভাগশেষ গুলো এক পাশ থেকে লিখতে থাকবো। তাহলে 75 কে 2 দিয়ে ডিভাইড করলে 37 আসবে এবং 1 ভাগশেষ থাকবে। 37 কে 2 দিয়ে ডিভাইড করলে 18 দুগুণে 36, 1 ভাগশেষ থাকে। 18 কে 2 দিয়ে ডিভাইড করলে 9, কোনো ভাগশেষ থাকে না। 9 কে 2 দিয়ে ডিভাইড করলে 4, ভাগশেষ 1 থাকে। 4 কে ভাগ করলে 2, ভাগশেষ থাকে না। 2 কে ভাগ করলে 1, ভাগশেষ থাকে না। এন্ড আমরা 1 কে আবার 2 দিয়ে ডিভাইড করব, ফাইনাল রেজাল্ট 0 আসা পর্যন্ত ওয়েট করব। ভাগশেষটা যখন 0 আসবে, ভাগফলটা যখন 0 আসবে, তখন ভাগশেষ ফাইনালি থাকবে হচ্ছে এখানে 1 অথবা 0। সো আমাদের এখানে 1 আসছে। এই যে 0 যখন আমাদের ভাগফল আসবে, ভাগশেষ যেটা থাকবে সেটাকে আমরা বলি মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি। আর একদম উপরে যেটা দিয়ে শুরু করেছিলাম ওটাকে তখন বলা হয় এলএসবি, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো এমএসবি থেকে এলএসবি এর দিকে তখন ডিরেকশনে বাইনারি নাম্বারটা লিখতে হয়। তাহলে 1 0 0 1 0 1 1, 1 0 0 1
011, তখন এরকম একটা বাইনারি নাম্বার আমরা এখানে কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে এই যে নাম্বারটা পেলাম, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে 2 লিখে ফেললেই এই 75 এটা হচ্ছে কি আমাদের কনভার্সন হয়ে যাবে। যদি আমাদের দশমিকে থাকতো, যেমন একটা সংখ্যা এরকম হইতে পারে যে 62.046875, এরকম পয়েন্টের একটা নাম্বার, এটা হচ্ছে 10 বেস মানে ডেসিমালে দেওয়া আছে, অক্টালে রূপান্তর করতে বলছে। তাহলে 62 কে আমরা বলবো পূর্ণ অংশ, আর 0.046875 হচ্ছে দশমিক বা রেডিক্স এর পরের অংশ। তো দশমিকের আগের যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তার জন্য আগের মতোই সিস্টেম, যেটাতে আমাদের কনভার্ট করতে বলবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবো। 62 কে 8 দিয়ে ডিভাইড করলে 7 আসে, এবং 7 8 56, সো 62 হতে হাতে 6 বাকি থাকে, 6 হচ্ছে ভাগশেষ। আবার 7 কে 8 দিয়ে ডিভাইড করব, 0 আসবে ভাগফল, 7ই থাকবে ভাগশেষ। তাহলে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, 76 চলে আসবে। তাহলে 62 কে কনভার্ট করলে আসবে অক্টালে 76। এবার আসি পয়েন্টে। পয়েন্টের যে অংশটুকু থাকবে 0.046875, তাকে ওই যে যাই বেজে কনভার্ট করতে হবে সেটা দিয়ে গুণ করতে হবে। তো এটাকে যদি গুণ করি, আমরা দেখবো দশমিকের পরে কি আসে, দশমিকের আগে কি আসে। দশমিকের পরে যা আসে সেটা ভগ্নাংশ, দশমিকের আগে যা আসবে সেটা হচ্ছে পূর্ণাংশ। তো এখানে দেখা যায় 0.375 আসে, সো 0.375 মানে পয়েন্টের আগে 0.375 কে আবার 8 দিয়ে গুণ করব, তাহলে আসবে 3। তাহলে এখানে ডবল 0, এখানে হচ্ছে 3, তাহলে 3.00। দশমিকের পরের অংশে এখানে যেমন আমরা দেখলাম মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে উপরে যাওয়া লাগে, এখানে হচ্ছে উপর থেকে ভ্যালুটা নিচে লেখা লাগে। তাহলে 62 এর কনভার্সন আসলো 76, আর 0.046875 এর কনভার্সন আসলো মাত্র 03। শেষ। সুন্দর বাইনারি এই ডেসিমাল নাম্বারটা কিসে কনভার্ট হয়ে গেল, আমাদের অক্টালে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে এইভাবে করে আমরা ভগ্নাংশ সহকারে চাইলে কনভার্সন গুলা করতে পারবো। তাহলে এইবার খেয়াল করো, এখানে বলছে ডেসিমাল টু বাইনারি করতে হবে, এবং ডেসিমাল টু বাইনারি করার জন্য আমাদেরকে বলছে 33.125 পয়েন্ট সহ অংশ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেসিমাল নাম্বারটা হচ্ছে এখানে 3, এখানে হচ্ছে এখানে লিখি এটা হচ্ছে 33, আর একটা নাম্বার হচ্ছে গিয়ে 0.125, তাই না? এটা হচ্ছে দশমিকের পরের অংশ, আমরা 0 না লিখলেও হয়। এটা হচ্ছে আমাদের ওভারঅল নাম্বার 33, আর হচ্ছে 0.125। তো দুইটার প্রসিডিওর ডিফারেন্ট ডিফারেন্ট। 33 কে যখন আমরা বাইনারিতে কিসে কনভার্ট করতে বলছে, বাইনারিতে, তাহলে 33 কে আমরা কি করব, 33 কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে থাকবো। 2 দিয়ে 33 কে ডিভাইড করলে এটা বিজোড় সংখ্যা, 16 দুগুণে 32, তাহলে আসবে 16, এবং যদি 16 আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত থাকবে, 1। 16 দুগুণে 32 আর 1 33। 2 দিয়ে আবার 16 কে ডিভাইড করব, তাহলে 8, আর দুগুণে 16, ভাগশেষ থাকবে 0। 8 কে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে আসবে হচ্ছে 4, ভাগশেষ থাকবে 0। 4 কে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে ভাগশেষ থাকবে হচ্ছে 0, রেজাল্ট হবে হচ্ছে 2 দুগুণে 4। 2 কে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 1, এখনো ভাগশেষ থাকবে 0, বাট এটাই আমাদের লাস্ট লাইন না, আমাদের রেজাল্ট আনতে হবে হচ্ছে 0। তাহলে 1 কে আমরা 2 দিয়ে ডিভাইড করব, তাহলে ভাগফল হবে 0, আর ভাগশেষ থেকে যাবে সেই 1টা। তাহলে এই যে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিট এইভাবে করে যাওয়া লাগবে। তাহলে 33 কনভার্সনটা এখান থেকে লিখে ফেলতে পারবো না, পারবো। আর থাকলো হচ্ছে গিয়ে 0.125, ওকে এখন ধরি, এটা হচ্ছে গিয়ে 0.125 কিসে কনভার্ট করতে হবে, বাইনারিতে। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব, ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 125 দুগুণে 250, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 0.250, এরকম 0.250, 125 দুগুণে 250 আসে, তাহলে 0.250 আসবে। কত আসলো দশমিকের আগে, 0। এইটাকে আমরা চাইলে আবার লিখতে পারি হচ্ছে 0, বা এইভাবে একটু এখানে লিখি 0.250, এটাকে আমরা চাইলে লিখতে পারি 0.25, হয়ে গেল। এখন আবার 0.25 কে আমরা আবার কি করব, আবার 2 দিয়ে গুণ করব। তাহলে যদি আবার 2 দিয়ে গুণ করি, তাহলে 25 দুগুণে 50, তাহলে সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 0.50। 0.50 কে আমরা আবার চাইলে হচ্ছে গিয়ে 0.5 এইভাবে লিখতে পারি। এখন আবার এই 0.5 কে আবার আমার 2 দিয়ে গুণ করতে হবে। সো 0.5 মানে হচ্ছে হাফ, হাফ কে 2 দিয়ে গুণ করলে কত আসে, 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট চলে আসবে 1.0। এই যে আমাদের ফাইনাল দশমিকের পর 0 চলে আসছে, মানে আর কোনো ফ্র্যাকশন নাই, আর বাম পাশে আমাদের 1 চলে আসলো। এটা যেমন নিচ থেকে উপরের দিকে ক্যালকুলেশন করতে হয়, এটার ক্ষেত্রে আমরা কি বলেছি, উপর থেকে
নিচের দিকে ক্যালকুলেশন করতে হবে। তাহলেই তো তোমার হাতে অলরেডি অ্যান্সার আছে। এখানে আমাকে বলেছে হচ্ছে 33.125। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা দেওয়া আছে কিসে? নাম্বারটা দেওয়া আছে হচ্ছে ডেসিমালে। আমাকে এটা কনভার্ট করতে হবে বাইনারিতে। 33 এর জন্য আমরা কত পাচ্ছি তাহলে? 1, একটা দুইটা তিনটা চারটা শূন্য, তারপর 1। তাহলে 1, এরপরে একটা দুইটা তিনটা চারটা শূন্য, তারপরে 1। এটা হচ্ছে দশমিকের আগে। আর দশমিকের পরে 0.125 কে গুণ করতে করতে আমরা লাস্ট পর্যন্ত যখন নামলাম, তখন প্রথমে দশমিকের আগে ছিল 0, তারপর দশমিকের আগে ছিল 0, তারপর দশমিকের আগে ছিল 1। সো উপর থেকে নামলে হবে 001। তাহলে 1,000,001.001। এটা ব্র্যাকেট দিয়ে নিচে একটা 2 লিখে দিব। দ্যাটস ইট, ডান। বুঝতে পারছি? তাহলে এই যে সবার অ্যান্সার এটাই মনে হয় আসছে, 1,401.001। জোবায়ের বলেছো ক্লিয়ার, তোয়া বলেছো ওকে, ভেরি গুড। তার মানে সবার সাথে মিলতেছে অ্যান্সার। আমি এক সিরিয়ালে সবার কারেক্ট অ্যান্সার দেখছি। সো অ্যাজ আই সেইড আর্লিয়ার ক্লাসের শুরুতে, যে এই জিনিস তোমরা অলরেডি পারো অবশ্যই। তাহলে এগুলো আশা করছি সবাই এখন ক্লিয়ারলি ধরতে পারছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের ওভারঅল হিসাব। আমাকে কে যেন জিজ্ঞেস করলো জিরো বাদ কেন? রাজিন জিজ্ঞেস করেছো জিরো বাদ কেন। কোন জিরো বাদ কেন রাজিন? আমরা তো এই জিরো নিছি, এই জিরো নিছি, এই 1 নিছি, এই জিরো তো আর নিব না, তো দশমিকের ডানে, দশমিকের বামের সংখ্যাগুলোর ডিজিট গুলা নিতে হয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের আসলো। নেক্সটে আমরা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে কনভার্সনে চলে আসি। এবার আমাদের অক্টাল থেকে যখন বাইনারির কনভার্সন চাই, এবার কিন্তু ডেসিমালের কোনো হিসাবই এখানে নাই। এবার হচ্ছে আমরা ইন বিটুইন ঘটনা ঘটাচ্ছি, মানে ভিতরে অক্টাল আছে বাইনারি আছে, এদের মধ্যে যদি আমরা কনভার্সন করতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হয়? তিনটা ডিজিট করে হচ্ছে গিয়ে আমাদের গ্রুপিং করতে হয়। তাহলে অক্টালে যদি 0 থেকে 7 পর্যন্ত নাম্বার থাকে, তাদের বাইনারি নাম্বারগুলো এখানে আলাদা করে লিখে দেওয়া আছে। 000, 001, 010, 011। দেখো এক্সট্রা করে একটা জিরো স্টাফ করে এখানে হচ্ছে 3 ডিজিট বানানো আছে। আবার এগুলো তো অলরেডি 3 ডিজিটের, সো এদের জন্য সমস্যা নেই। আমাদের যদি এখন এরকম একটা অক্টাল নাম্বার দেয়া থাকে এবং এটাকে ডিরেক্টলি হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অক্টাল নাম্বারটা আগে এখানে লিখে রাখি। 2, তারপর আসলো 4, তারপর আসলো 3, এরপর একটা পয়েন্ট, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 2। এখন আমাদের এই নাম্বারগুলার কোরেসপন্ডিং যে বাইনারি নাম্বারগুলো আছে সেগুলোকে আগে লিখে ফেলতে হবে। তাহলে 3 এর জন্য বাইনারি নাম্বার কি? 3 এর জন্য বাইনারি নাম্বার হচ্ছে 011। এটাকে আমরা আগে লিখে ফেললাম। এই বক্সটা বা চার্টটা অবশ্যই তোমার মাথায় থাকবে, এটা তো পরীক্ষা কেউ দিয়ে দিবে না, সো এখানে তুমি মাথা থেকে বের করে এটা লিখবা 011। 2 এর জন্য কি হবে? 2 এর জন্য হচ্ছে আমাদের এই যে 010। 2 এর জন্য হচ্ছে 010। এখানেও একটা 2 আছে, তাহলে এটার জন্য হবে হচ্ছে 010। 3 যদি হয় তাহলে 011, এখানেও একটা 3 আছে, এটার জন্য হবে হচ্ছে 011। এবং যদি 4 থাকে, 4 থাকলে হচ্ছে 011 এর পরের লাইন মানে 100। ওই যে 4 এর দিকে তাকাও, দেখো ওখানে 100 লেখা আছে, রাইট? তো আমাদের অক্টালের নিয়ম হচ্ছে যে অক্টাল থেকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে যাই, তাহলে অক্টালের নাম্বার গুলাকে আগে বাইনারিতে এরকম ডিভাইড করে নিতে হয় এবং দেখতে হয় সবাই গ্রুপ ওয়াইজ আছে কিনা, মানে তিনটা করে ওয়াইজ, তিনটা করে গ্রুপিং ওয়াইজ আছে কিনা। সো আমাদের এখানে 2 কে আমরা 3টা ডিজিট, 4, 3 সবাইকে হচ্ছে 3টা করে ডিজিট দিয়ে লিখছি। অলরেডি আমার ওই কাজটা ডান। তাহলে এখন জাস্ট এদের সবাইকে মিশায় একটা কমপ্লিট অ্যান্সার বের করে দিলেই হবে। এখন আমরা জানি যে এই যে এখানে যে জিরোটা থাকে একদম বাম পাশে, সেই জিরোর আসলে কোনো ভ্যালু নাই, মানে আমি এখানে যদি আরো কয়েকটা জিরো বসাই রেজাল্টে কোনো ভ্যারি করবে না, সো এই জিরোটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে 10 থাকলো, এখানে আবার 100 থাকলো, এখানে আবার 011 থাকলো, এই লম্বা সংখ্যাটা। তারপরে যে পয়েন্টটা আছে পয়েন্টটাকে বসাই দিলাম। এরপর হচ্ছে আমাদের 011 এবং এখানে থাকলো হচ্ছে 010। বাস, এই যে কমপ্লিট যে নাম্বারটা ছিল অক্টালে, সেটাকে আমরা এখন কিসে কনভার্ট করে ফেললাম? আমরা কনভার্ট করে ফেললাম হচ্ছে গিয়ে বাইনারি সিস্টেমে। ঠিক আছে, রেজাল্ট 101,000,11 101,000,11, ঠিক আছে। আর ডান পাশে 0.01101, হ্যাঁ 01101। ডান পাশে জিরোটাকেও আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি, আবার ডান পাশে জিরোটা হচ্ছে এখানে থাকলো, সমস্যা নেই।
ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পারলাম। সবারই রেজাল্ট এখানে মিলছে, সবাই বলছে হচ্ছে ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এই জিনিসগুলো ধরতে পারছি। এখন দেখো এখানে বলছে যদি এখানে কি করলাম, অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করলাম। যদি আমাদের উল্টা প্রসিজিওরটা বলতো, যে আমাদেরকে বলছে বাইনারি একটা নাম্বার দেয়া আছে, সেই বাইনারি নাম্বার থেকে আমাদেরকে হচ্ছে অক্টালে কনভার্ট করতে হবে। আমাদেরকে একটা বাইনারি নাম্বার দিয়ে দিয়েছে এবং আমাদেরকে বলেছে যে বাইনারি নাম্বারটা থেকে আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে এবার অক্টালে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভ্যালুটাকে কিভাবে করে বের করব? সো এই যে কথা ওইটাই, যখনই অক্টালে কনভার্ট করছি, একটু আগে আমরা কি করলাম, বাইনারি নাম্বার গুলোকে 333, দেখো দশমিকের পর থেকে তিনটা তিনটা তিনটা, দশমিকের আগে তিনটা তিনটা, পরে তিনটা তিনটা, এরকম গ্রুপিং করে নিছি। তাহলে এবারও আসো আমরা এই যে দশমিক যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের আগে নাম্বারটা লিখে ফেলি। তাহলে এখানে আসতেছে 101, তিনটা 0, 1 2 3। এবং আবারও বলি, এই অঙ্কগুলা করার আগে খুবই কেয়ারফুল থাকবা। মানে এখানে আসলে এত 1 আর এত 0, একটা ডিজিট যদি এদিক সেদিক হয় তোমার পুরো ক্যালকুলেশন কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। সো যখনই তুমি প্রশ্ন দেখে খাতায় নাম্বারটা, মার্কসটা বা ডেটাটা তুলছো বা ডিজিট গুলা তুলছো, বি কেয়ারফুল এন্ড ডবল চেক। একবার উঠানোর পর আরবার চেক দিবা, একদম আঙ্গুল ধরে ধরে যে আমি এই 1 0 0 0 ঠিকঠাক মতো বসাইছি কিনা। তাহলে 101, তারপর তিনটা 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 1 পয়েন্ট, কি লেখা আছে 0 1 1 0 1। এখন এদেরকে আমাদের কি করতে হবে, তিনটা তিনটা করে গ্রুপিং এ ফেলতে হবে। তাহলে পয়েন্টের পরে বাম দিক থেকে শুরু করি, বাম দিকে এই তিনটাকে নিয়ে হচ্ছে একটা গ্রুপ হবে, মানে হচ্ছে গিয়ে 0 1 1, তিনটা মিলে হচ্ছে একটা গ্রুপ। তারপর আবার এই 0 0 1 নিয়ে একটা গ্রুপিং করি, তাহলে এই পাশে 0, এই পাশে 0, এই পাশে হচ্ছে 1, এই তিনটার জন্য একটা গ্রুপ। আর এই পাশে যখন আসব তখন হচ্ছে গিয়ে শুধুমাত্র 0 আর 1 আছে। তো এই যে 0 আর 1 এদের সাথে ওই তিনটা মিলানোর জন্য একটা এক্সট্রা 0 এখানে অ্যাড করে রাখি। সেই 0 অ্যাড করা আর না করা একই জিনিস। তাহলে এখানে আমরা কি করলাম, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ করে নিলাম। এরপর আমাদের পয়েন্টের জায়গায় পয়েন্টটা থাকলো, তারপর আবার ডান পাশে তিনটা তিনটা করে গ্রুপ। তাহলে এখানে আছে 0, এখানে আছে 1, এখানে আছে 1, এটা একটা গ্রুপ। আবার ডান পাশে শুধু 0 1 আছে, তাহলে এই পাশে ওই যে আমরা আবার একটা 0 বসায় তিনটা গ্রুপিং করে নিব। তাহলে তিনটা তিনটা করে আমরা এখানে গ্রুপিং করে ফেললাম। গ্রুপিং করার পরে এখন আমরা দেখব যে এদের ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার গুলা কত। যেমন এই যে একটু আগে আমরা এখানে একটা বক্স করে আসলাম না, এই নাম্বারের বক্স থেকে আমাদের ওই উপরের অক্টাল নাম্বার গুলা লেখা লাগবে। তো অক্টাল নাম্বার 0 থেকে 7 পর্যন্ত হয়। তো 0 0 0 তে হচ্ছে গিয়ে 0, 0 0 1 এ হচ্ছে 1, 0 0 1 এখানে নাই, 0 1 0 তে হচ্ছে গিয়ে 2। সো 0 1 0 অলরেডি আছে, এটার জন্য 2 হবে। আর 0 1 0 এর পরের নাম্বার 0 1 1 ও 2 এখানেও একটা আছে। আর 0 1 1 এটা হচ্ছে আমাদের জন্য 3, 0 1 1 এখানেও আছে, সো এটা হচ্ছে 3। 0 1 1 এর পরের নাম্বার হচ্ছে 1 0 0, তাহলে এটা হচ্ছে গিয়ে 4। তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে পয়েন্টের জায়গায় একটা পয়েন্ট বসাই দিব, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে হচ্ছে গিয়ে 243.32। তাহলে এই যে আমাদের টোটাল একটা বাইনারি নাম্বার দেয়া আছে, এটাকে হচ্ছে আমরা কি করলাম, এখানে অক্টালে 8 বেজে কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, সবার দেখো তো অ্যান্সার ঠিক আসছে কিনা। 243.32, ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড। সবাই ম্যাথ গুলো পারছো দেখে খুবই ভালো লাগছে, এবং একসাথে এতগুলো অ্যান্সার টাক 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 করে সব কারেক্ট আসতেছে, দেখে খুব শান্তি লাগতেছে। সাবাস, ভেরি গুড। আচ্ছা, মানে শান্তি লাগতেছে তোমরা পারতেছো এই জন্য না, শান্তি লাগতেছে হচ্ছে আমি পারি। এগুলো খুব কঠিন জিনিস, আমি এগুলো কিছু পাই না। তাও তোমাদের সাথে অ্যান্সার মিলে যাচ্ছে, মানে আমি ঠিকঠাক মতো রাস্তায় আগাচ্ছি। সাবাস। তাহলে নেক্সটে আসো, এখানে দেখো একটা অক্টালে নাম্বার দেয়া আছে, আমাকে বলছে হচ্ছে গিয়ে এবার হেক্সাডেসিমেলে কনভার্ট করতে, 16 এ কনভার্ট করতে হবে। সো গ্রুপিং করতে হবে চারটা করে ডিজিটের। তাহলে অক্টালে আমার কাছে দেয়া আছে হচ্ছে 5, তারপর দেওয়া আছে 3, তারপর দেওয়া আছে 7, তারপর পয়েন্ট, তারপর 5, তারপর হচ্ছে গিয়ে 2। এবার আমাদের হচ্ছে গিয়ে এখানে নাম্বার গ্রুপিং করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যখন 537.52 এগুলোকে কনভার্ট করতে যাব, আমরা শুরুতে হচ্ছে গিয়ে এদেরকে 3 ডিজিটের বাইনারিতে কনভার্ট করে নিই। তাহলে যদি 7 থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 2 দিয়ে শুরু করি। 0 0 0 হচ্ছে গিয়ে 0, 0 0 1 হচ্ছে 1, এন্ড 0 1 0 এটা হচ্ছে গিয়ে আমাদের 2 এর জন্য নাম্বার। তাহলে 2 এর জন্য কত আসে, এটা আসে হচ্ছে গিয়ে 0 1 0। 3 এর জন্য তাহলে এটার পরের ভ্যালুটা আসবে, তাহলে 3 এর জন্য নাম্বার আসবে হচ্ছে গিয়ে 0 1 1।
4 এর জন্য আসবে 100, 5 এর জন্য তাহলে আসবে হচ্ছে গিয়ে 101, 5 এর জন্য আসবে হচ্ছে 101। তাহলে এখানেও একটা 5 আছে, এই 5 এর জন্য তাহলে আমি লিখতে পারি 101। আর 6 এর জন্য হবে 110, 7 ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার ইন দ্য অক্টাল সিস্টেম, তাহলে এটার জন্য আমাদের নাম্বার আসবে বাইনারিতে 111, দশমিকটা দশমিকের জায়গায় লিখে দিলাম। আচ্ছা, এবার যেহেতু আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, দশমিকের বামে এবং ডানে সিরিয়ালি আমাকে 4টা করে ডিজিট নিয়ে গ্রুপিং করতে হবে। তাহলে 1 1 1 1 এই 4টাকে মিলে আমাকে এখানে একটা সিঙ্গেল গ্রুপ করতে হবে 1 1 1 1 এই 4 জনের জন্য। এটা হচ্ছে একটা গ্রুপের মধ্যে থাকবে। তারপরে 1 0 1 0 এই 4 জনকে নিয়ে আমার হচ্ছে আবার আরেকটা গ্রুপ করতে হবে 1 0 1 0 এইভাবে করে, বা 0 1 0 1 বাম সাইড থেকে যদি নেই। আর বাকি বেচারা একা একা একটা 1 পরে থাকলো, ওকেও যেহেতু 4 গ্রুপের মধ্যে নিয়ে আসতে হবে, তো ওর সামনে আমরা ইচ্ছা মতো 0 বসাই দিয়ে তারপর হচ্ছে ওকে 4টা ডিজিটের গ্রুপ করে ফেলবো। এখানে থাকলো দশমিক। আবার সেম প্রসেস 1 0 1 0 এই 4 জনকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে 1 0 1 0 একটা গ্রুপিং করতে পারি। আর বাকি 2 জন বাকি থাকলো 1 0, সেই 1 0 এর পরে আমরা চাইলে আরো 4টা 0 বসাই দিব, এবং এই 0 বসালে এটা হচ্ছে আবার 4 জনের একটা গ্রুপিং হয়ে যাবে। তাহলে এখন আমাকে দেখতে হবে যে এইগুলার কোরেসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালুগুলা কত হয়। 1111 এটা হচ্ছে হেক্সাডেসিমালের ম্যাক্সিমাম নাম্বার। তাহলে ম্যাক্সিমাম নাম্বার মানে যে 15 নাম্বার পর্যন্ত 16 এ যেটা আসে ABCDEF সেটা। 0000 হচ্ছে গিয়ে 0, 0001 হচ্ছে গিয়ে আমাদের 1, এরপরে 1000 আছে, সো 100 কে আমরা হচ্ছে গিয়ে পাই 8, এটা হচ্ছে আমাদের 8। 1001 সেটা হচ্ছে গিয়ে 9, আর 1010 এটা হচ্ছে গিয়ে 10 তো নাই, 9 এর পরে হচ্ছে এ, তাহলে 1010 যদি এ হয়, এখানেও একটা 1010 আছে, তাহলে এটাও আসতেছে হচ্ছে গিয়ে এ, তাই না? তাহলে এইটা হচ্ছে না 1010 কত, 1010 তো ঠিক লিখছি না? হ্যাঁ 5 আসে, 1010 হচ্ছে গিয়ে 5 আসে। 1111 ওহো, এখানে তো উল্টা লিখছি তাই না? এইখানে একটু ভুল হয়েছে, এই জন্যই তো বলি তোমাদের সাথে মিললো না কেন। এই যে এইখানে হচ্ছে 1111, এইখানে আমাদের গ্রুপিং হবে 1 0 1 0 এইটা। ইয়েস, এখানে গ্রুপিং হবে হচ্ছে 1010, আর এখানে 1 আলাদা আছে। 1010 তো অন্য জিনিস, 1010 হচ্ছে গিয়ে কত, এটা হচ্ছে গিয়ে 5। 1010 মানে সরি 0101 মানে হচ্ছে 101, 101 মানে হচ্ছে গিয়ে আমাদের 5। তাহলে আমাদের আসতেছে 1 5 f পয়েন্ট a 8, এটাকে মিশায় একসাথে লিখলে হবে 1 5 f পয়েন্ট a 8। কিসে কনভার্ট করে ফেললাম এটাকে, হেক্সাডেসিমালে। এই এখন তোমাদের সাথে অ্যান্সার মিলছে, তাই না? 1 5 f পয়েন্ট a 8, a 8, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড, ইয়েস ইয়েস। তো বলেছো 1 আর 0টা উল্টা হবে, ইয়েস ইয়েস, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, ক্লিয়ার? আশা বলেছো ক্লিয়ার, জুবাইর বলেছো জি ক্লিয়ার, ঠিক আছে, এখন ঠিকঠাক, ফাইন। তাহলে এই কনভার্সন গুলো আমরা একটু দেখে ফেললাম। এখন এই কনভার্সনের পাশাপাশি আমাদের আরো কিছু কাজ করতে হয়, কিছু অপারেশনও করতে হয়, যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, ভাগও করতে হয়। এই জিনিসগুলো এক নজরে একটু দেখার চেষ্টা করব। যেমন এখানে আমাদের বলছে 1 1 আর হচ্ছে 1 বাইনারি সিস্টেমে, এটার সাথে হচ্ছে আমরা 1 0 1 এটাকে কি করব, এটাকে হচ্ছে এখান থেকে প্লাস করতে হবে, এই দুজনকে আমাদের হচ্ছে কি এখানে অ্যাডিশন করতে হবে। তো অ্যাডিশনের সিস্টেম আমরা সবাই জানি আশা করি, তারপর একটু দেখা দেওয়া যে 1 আর 1 যখন আমরা অ্যাড করছি তখন আমাদের হয় 1 0, 1 0 0টা বসবে এই জায়গায়, আর এইখানে হচ্ছে একটা ক্যারি 1 প্লাস হিসেবে চলে আসবে, এখানে একটা ক্যারি 1 চলে আসবে। এই ক্যারি 1 এর সাথে 0 হবে অ্যাড, 0 এর সাথে 1 অ্যাড করলে কি আসে, 1 আসে। সেই 1 এর সাথে যদি আমি আবার 1 কে অ্যাড করি তাহলে 1 1 এ 1 0 আবার আসবে, সো এগেইন এখানে একটা 0 বসবে, এবং সেই হাতের 1 সেই ক্যারিটা আবার সামনে চলে আসবে। এই ক্যারি বিট 1 এর সাথে 1 অ্যাড হবে, 1 1 এ হবে 1 0, 1 0 এর সাথে 1 অ্যাড হলে কি হয়, 1 0 এর সাথে 1 অ্যাড হলে হয় 1 1। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসলো হচ্ছে 1 1 0 0। এই জিরো গুলো কিন্তু বাদ দিতে পারবো না, এগুলো ডান পাশের, সো 1 1 0 0, এটা হচ্ছে আমরা এই পাশে একটা ব্র্যাকেট দিয়ে এরকম ছোট করে 2 লিখে দিব,
বাস বাইনারি কনভার্সন ডান। ভেরি গুড, এই যে সবারই 1100 আসছে, তাহলে ঠিকঠাক আছে তাই না? নেক্সট, যদি আমাদের বাইনারি বিয়োগের কথা বলতো বা সাবট্রাকশন করতে বলতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নাম্বার বলছে 1 1 0 0। এইটা থেকে আমরা এখন হচ্ছে গিয়ে সাবট্রাকশন করব হচ্ছে গিয়ে 1 0 1 1 এইটাকে। তাহলে এটাকে আমরা কি করব, এখন সাবট্রাকশন করব। সাবট্রাকশনের সিস্টেম কি? সাবট্রাকশনের সিস্টেম হচ্ছে 0 থেকে 0 যদি আমরা মাইনাস করি তাহলে 0 হবে, 1 থেকে যদি 0 মাইনাস করি তাহলে 1 হবে, 1 থেকে 1 যদি মাইনাস হয় তাহলে আবার 0 হবে, বাট 0 থেকে যদি 1 কে মাইনাস করতে হয় তাহলে এইখানে রেজাল্ট আসবে কত? 1। এবং এখানে একটা ক্যারি বিট 1 জেনারেট হয়, এই বড় বড় 1 বলে। সেই বড় 1টাকে আমরা কই নিয়ে গেলাম, এই সামনে নিয়ে যাব, সেটা 1 1 এর সাথে অ্যাড হবে, 1 1 এ অ্যাড হয়ে কত হবে? 1 0। সেই 1 0 1 চলে যাবে হচ্ছে গিয়ে এইখানে +1, আর 0টা থাকবে হচ্ছে এখানে, 0 আর 0, 0 থেকে 0 মাইনাস করলে হবে 0। আর ওই যে আমাদের ক্যারি 1 সেটা হচ্ছে এখানে চলে গেল, 1 আর 0 মিলে কত হবে? 1। 1 থেকে 1 মাইনাস হলে কত হবে? 0, এন্ড এগেইন 1 থেকে 1 মাইনাস হয়ে যাচ্ছে, মানে এখানে থাকছে হচ্ছে গিয়ে 0। তাহলে এখানে হচ্ছে গিয়ে আশা বলেছো এটার জন্য 1, ফারজু বলেছো অ্যান্সার 1 আসে, প্রত্যাশা বলেছো 1 আসে, ভেরি গুড। তাহলে এই যে 0 0 0 1, আমি চাইলে জিরো গুলোকে সরাও লিখতে পারি, আবার আমি চাইলে হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে একটা 2 রেখে দিতে পারি। বাম পাশে 0 অ্যাকচুয়ালি কোনো দাম থাকছে না, এই পাশে যদি আরেকটা 1 to 1 থাকতো তাহলে হচ্ছে অন্য ভ্যালু আসতো, বাট এই জিরো গুলো না লিখে আমি সিম্পলি 1 লিখে বা 0 1 লিখে ব্র্যাকেট দিয়েও একটা 2 লিখে দিলেও চলবে। রিমির 1 আসছে, ভেরি গুড। সুভার 0 0 0 1 আসছে, নাইস। ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের বাইনারি বিয়োগের নিয়ম। এছাড়াও যে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করেও করা যায়, ওটা আবার একটু লম্বা প্রসেস হয়ে যায়, নরমাল প্রসেসে আমরা মাইনাস করে ফেলতে পারি। আচ্ছা, যদি আমাদের গুণ করতে বলে, নাও দিস প্রসেস বিকামস আ লিটল বিট কমপ্লেক্স, এই জায়গাটা একটু কমপ্লেক্স হয়, এটা তোমরা একটু করে ফেলো তো দেখি আমাকে। এই যে সবাই তো প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার দিচ্ছ, আমাকে একটু বলো তো গুণটা এখন কত হবে। আমি একটু ওয়েট করি, আমরা দশমিকের হিসাবটা পরে আনবো, ঠিক আছে, পয়েন্টের গুলা আমরা পরে হিসাব করব। আমরা হিসাব করব হচ্ছে 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 1, ঠিক লিখছি? দশমিকটাকে সরায় ফেলছি, আর তার সাথে আমরা মাল্টিপ্লাই করব, মনে করো 1 0 1 কে, এখানে আমরা দশমিকটাকে সরায় ফেলছি। তুমি আগে এইটাকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে তোমার ওভারঅল রেজাল্ট কত আসতেছে সেটা আগে খেয়াল করো, তারপর হচ্ছে গিয়ে দশমিকের ব্যাপারটা বলে দিচ্ছি। এটা কত আসে করলে? ভেরি গুড, হাসিবুল বলেছো 1 0 0 0 1 0 0 0 0 1, ওরে সাবাস, হাসিবুলের শেষ। 1 0 0 0 1 0 0 0 0 1, ভেরি গুড। তার মানে 1 3টা 0 1 4টা 0 1 এরকম আসতেছে, তাই না সবার? 1 3টা 0 1 4টা 0 1 এরকম একটা ভ্যালু আসতেছে সবার, যদি আমি ভুল না করি। 1 এর পরে 3টা 0, তারপর 1 এর পরে 4টা 0, তারপর ফাইনালি একটা 1, তাই না? ইয়েস, এরকমই অ্যান্সার আসছে, যে আসফি লিনসা সবার অ্যান্সার সেম আসছে। আচ্ছা, এখন এইটা আনাটাই মেইন জিনিস। এটা যদি আনতে পারি, 101 কে আমি একবারে 1 দিয়ে মাল্টিপ্লাই করব। 101 কে যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার কত থাকবে? 101। 101 কে যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার থাকবে 101। এই সিরিয়ালে 101 এর কে বসবে? শুধুমাত্র 1 বসবে। আমার হাতে থাকবে কত? হাতে থাকবে 1 0। সেই 1 কে আমি 1 0 হাতে থাকবে, তো এটার আগের ঘরে আমি 0 লিখে রাখলাম, আর তার আগের ঘরে আমি 1 লিখে রাখলাম, তার আগের ঘরে আমি 1 লিখে রাখলাম। এটা আমার হাতে আছে, 101 এর 1 বসাইছি, আর 1 আর 0 সামনে লিখে রাখলাম। 101 কে আমি 0 দিয়ে মাল্টিপ্লাই করব। 101 কে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে? 0। এবং সেই 0 বরাবর এখানেও আবার একটা 0 আছে, তাহলে 0 এর সাথে 0 অ্যাড করলে কত হয়? 0 এর সাথে 0 অ্যাড করলে 0 হয়।
আমার এই জিরোর কাজটা ডান, এই জিরোর কাজটা এখান থেকে ডান। ওকে, তো যার কাজ ডান আমরা ওখানে একে মুছে ফেলবো, রেখে দিলে একটু ঝামেলা হয়। যদি তুমি কেটে ফেলতে পারো বা মনে মনে মুছে দিতে পারো সমস্যা নাই, আমার এখানে মুছা যায় আর কি। তাহলে এটা আমি মুছে ফেললাম, আমার হাতে এখন 1 আছে। 101 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, 101 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? 101। 101 কে যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, আমার কাছে যদি 101 থাকে, 101 এর সাথে 1 এড করলে কত হবে? 101 এর সাথে 1 এড করলে হবে 110। সো 110 যে জিরো, সেটাকে বসাবো হচ্ছে আমি এইখানে। আর আমার সামনে যে 11 আছে, সেটাকে আমি এই সিরিয়ালে একটা 1 এর নিচে লিখে রাখলাম, আর এই জিরোর নিচে একটা 1 এর নিচে লিখে রাখলাম। ঠিক আছে, 110 জিরো কে এখানে লিখলাম, আর দুইটা 1 কে আমি সামনের দুই ঘরের নিচে লিখে রাখলাম। কার কাজ শেষ? এই যে এই যে এখানে একটা 1 ছিল, এই 1 এর কাজটা শেষ, ওকে মুছে ফেললাম মাঝখানে। তাহলে জিরো লিখলাম, আমার 1 আসলো। তাহলে আমি তিনটা কাজ করছি, এই জিরো দিয়েও গুণ, এই সরি 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 এই জিরো দিয়েও গুণ করে ফেলছি, 1 দিয়েও গুণ করে ফেলছি, ডান। আচ্ছা, 101 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে চাই, কত আসবে? 101। 101 এর সাথে যদি আমি এখানে একটা 1 কে অ্যাড করি, তাহলে আবার আমার কি আসতেছে? 110। সো যে 110 আসতেছে, সেই 110 জিরো কে আমি হচ্ছে কি এখানে লিখলাম, আর জিরোর সামনে যে দুইটা 1 আছে, তার একটা 1 চলে যাবে এইখানে, আর একটা 1 চলে যাবে তার সামনের ঘরে। একটা 1 চলে যাবে এইখানে, এই বরাবর জিরো, এইখানে একটা 1, এখানে একটা 1। এই 1টাকে আমি এখন এখান থেকে কি করতে পারবো? সরায় ফেলতে পারবো। এই 1টা এখান থেকে চলে গেল। তাহলে এই আমার 4 ঘরের কাজ শেষ। 101 কে আমি হচ্ছে 0 দিয়ে মাল্টিপ্লাই করতে চাই, তাহলে রেজাল্ট কত আসবে? 0 আসবে। তাহলে এই সিরিয়ালে আছে কে? 0 আছে, 1 আছে, 1 আছে। 101 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে এমনিও 0 আসে, 0 সাথে 1 অ্যাড করলে 1 আসে, আর 1 এর সাথে 1 অ্যাড করলে 10 আসে, তাই না? তাহলে এখানে দেখো 1 2 3 4টা শূন্য ছিল না, ওই যে আমাদের 1 এর সাথে 1 অ্যাড করলাম, সেই ক্ষেত্রে আমাদের 10 আসলো। সে একটু কালার চেঞ্জ করি, 10 যে আসলো, সেই 10 এই যে জিরোর ঘর বরাবর এখানে বসায় দিলাম হচ্ছে গিয়ে 0, আর সাথে যে 1 ছিল, 1 কে আমরা এই 1 এর নিচে সামনে লিখে রাখলাম। তাহলে আমার এইখানে যে 1টা আছে আর এইখানে যে 1টা আছে, এদের কাজও শেষ। 101 এটাকে এখন আমি এই 1 দিয়ে মাল্টিপ্লাই করতে চাই। 101 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? 101 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 101। 101 বসানোর আগে এখানে দুইজন 1 আছে, ওদের সাথে অ্যাড করে নিতে হবে। তাহলে 101 এর সাথে 1 অ্যাড করলে, গ্রিন কালারে 1 অ্যাড করলে কত হবে? 110। আর এই কমলা কালারের 1 অ্যাড করলে কত হবে? 111। তাহলে 111 এর 1 কে আমরা হচ্ছে এইখানে বসাই দিলাম। আমার হাতে এখন কত আছে? দুইটা 1 আছে, তাহলে একটা 1 কে এখানে বসালাম, একটা 1 কে এই 1 এর বরাবর নিচে রাখলাম, একটা 1 কে আমরা এই সামনে নিয়ে গেলাম। আমার এখানে যে দুইটা 1 ছিল, সেই দুইটা 1 এরও ঘটনা এখানে শেষ। 1 তার সামনে 4টা 0, 1 1 তার সামনে 4টা 0, 1। এই পর্যন্ত সব ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে। লাস্ট স্টেপ, আমি 101 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে চাই। 101 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? 101। এই যে 101 আসলো ফাইনালি, সেই 101 কে এখন আমরা হচ্ছে এই দুইটা 1 এর সাথে মাল্টিপ্লাই করে দিব। তাহলে 1 1 মিলে কত হলো? 0। 1 1 এ 10, 10 0 থাকলো, হাতের ক্যারি 1 আসবে হচ্ছে এই নিচে। সেই 1 এর সাথে এই আগের যে 1 ছিল, সেই 1 মিলে আবার 10 হবে, তাহলে সেখানে একটা 0 থাকবে, হাতের ক্যারি 1 আসবে সামনে। ফাইনালি 1 আর 1 মিলে যেটা হবে সেটা হবে 1 1 1 0। তাহলে 1 1 মিলে যে 1 0 হয়, সেই 0 0 এখানে লিখে রাখলাম, সামনে 1টাকে এখানে নিয়ে গেলাম। 1 3টা 0, 1 4টা 0, 1, যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটাই। তাহলে ফাইনালি আমরা যে কারেক্ট অ্যান্সারটা পাচ্ছি, সেই কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এতখানি। এখন আমি দেখব আমার 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, ওভারঅল 4 ঘর আগে দশমিক। সো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর আগে এইখানে একটা কি ফেলে দিব? দশমিক ফেলে দিব। ফেলে দিলে আমার ফাইনাল রেজাল্টটা লেখা যাবে হচ্ছে 1 0 0 0 1
0.0001। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 0 0 0 1 0.0001। এই যে আমরা পুরো অ্যান্সারটা লিখলাম, নিচে একটা 2 লিখে দিব ছোট করে, আমার বাইনারি মাল্টিপ্লিকেশন কমপ্লিট। এরকম করে প্রত্যাশা বলেছো, কুইকলি করার কি কোনো শর্টকাট আছে? এত বড় সংখ্যা, এখানে অনেক বড় একটা সংখ্যা, যাকে দিয়ে গুণ করছো সেটা 1 বা 10 বা 11 না, 101, বড় একটা সংখ্যা। সো এটা আসলে বেশ লম্বা চড়া একটা গুণ হবে, এটা কুইকলি বা শর্টকাটে করতে গেলেই ভুল হবে। সো এখানে একটা ছোট্ট ঝামেলা থেকে যায়। ঠিক আছে, সো আমরা ওই রিস্ক নিব না আর কি। ঠিক আছে, তাহলে এটা রেজাল্ট সবার সাথে মিলছে, 1 0 0 0 1 0.0001। ইয়েস ইয়েস, শাবাশ। তাহলে এটা আশা করি পারছি। ওকে, তাহলে এবার নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে একটা গুণ ভাগেরও অঙ্ক আছে। সো ভাগের ক্ষেত্রে এখানে বলা আছে হচ্ছে 1 0 1 বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারকে আমার ডিভাইড করতে হবে হচ্ছে 1 0 1 0 1 0 1 এইটা দিয়ে, 1 0 1 0 1 0 1 এটা দিয়ে 101 কে ডিভাইড করতে হবে, 1101 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে 3 ঘর নিয়ে ফেলি, তাহলে এটার মধ্যে একবার ডিভিশন যাবে, তাহলে এখানে চলে আসবে, বসাবো 101, 101 মাইনাস 101 হয়ে যাবে হচ্ছে 0। এরপরে আমরা এখানে নিব হচ্ছে গিয়ে 0 কে, এই 0-র জন্য হচ্ছে এখানে একটা 0 বসবে, বিকজ 0-তে ডিভিশন হয় না। তারপর আমরা এখান থেকে একটা 1 কে কেটে নিয়ে নামাবো, 1 এর জন্যও এখানে হয় না, তাহলে এখানে হচ্ছে আবারও একটা 0 বসবে, কারণ এখানে 1-এও এটা ভাগ যাচ্ছে না। তারপর হচ্ছে আমরা এই 0 কে কেটে নিয়েও বসাবো, এটা 1 0 আসলো, বাট 101 কখনো 1 0-তে ভাগ করা যায় না, সো এখানে আরেকটা 0 বসবে। এন্ড কি কালারটা দিই নাই, এখানে পার্পল কালার দিই নাই, তো এটা 1 কে কেটে নিয়ে আসবো। সো এই যে 101 101 পারফেক্টলি একবার ডিভিশন হয়ে যাবে। সো এখানে আমরা 101 কে বসাই দিব, এই 0-র কোনো দাম নাই, 101 কে ভাগ করলে এখানে চলে আসবে 0। সো এই যে আমাদের 1 0 0 1 0 ব্র্যাকেট দিয়ে 2। বুঝতে পারছি, পুরো রেইনবো এঁকে ফেলছি, সুন্দর কালারফুল। সো আশা করছি ভালো লাগতেছে। ওকে, 1 0 0 1 0 0 0 1, ইয়েস, 2 1-এর মাঝে 3টা শূন্য, নাইস। তাহলে এটা সবাই মোটামুটি বুঝতে পারছি। তাহলে এখন হচ্ছে তোমাদের জন্য একটা কুইজ আছে, এই কুইজটা হচ্ছে গিয়ে লঞ্চ করে দেই। আমাকে একটু কুইজের অ্যান্সারটা বলে দাও কত আসে। যারা কুইজটা দেখতে পাচ্ছ না তারা আমাকে টিচার ইনবক্সে কুইজটা জানাতে পারবা, কোনো সমস্যা নেই। ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমামেরই অ্যান্সার হচ্ছে গিয়ে সি। সাবাস, তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 8, তাই না? এখানে 1 2 3 4 5 6 7 নাম্বার পিন, দেন 8 9 10 11 12 13 14 নাম্বার পিন, একটা আইসিতে পিন নাম্বার হচ্ছে এইভাবে করে দেয়া থাকে। ভেরি গুড, সাবাস। এখানে তাহলে হচ্ছে আমরা বুঝতে পারতেছি ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি অ্যান্সার দিয়েছো সি তে, 42% এর মতো সি তে অ্যান্সার আসছে, আমি রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। বি তে হচ্ছে গিয়ে 35% এর মতো অ্যান্সার আসছে, মানে উইচ ইজ হিউজ। এবং এ তে এবং ডি তে অনেকগুলো অ্যান্সার আসছে, সো সেই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবা। লিডার বোর্ডটা একটু দেখিয়ে দিচ্ছি, সৌদা সবার আগে অ্যান্সার দিয়েছো, মুক্তাদির, শশী, ফারজু, অনেকেই তাড়াতাড়ি অ্যান্সার দিয়েছো, সো অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেকগুলো অঙ্ক করে ফেললাম, অনেক 1 0 1 0 1 0 করতেছে অনেকক্ষণ ধরে, সো একটা ছোট্ট ব্রেকের দরকার। মুন্না বলছিল ব্রেকের কথা, তো আমরা একটা ছোট ব্রেক নিয়ে আসি। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইনাল ব্রেক, এটাও লিখে রাখি, আমাদের এইবারই হচ্ছে এই কোর্সের জন্য এটা হচ্ছে আমরা ফাইনাল একটা ব্রেক দিয়ে নিচ্ছি। ব্রেকের পরে তারপরে আমাদের ফাইনাল যে লেকচারটা আছে সেটা ইনশাল্লাহ স্টার্ট করব। আমাদের 7:11 বাজে, আমরা হচ্ছে শুরু করব কয়টায়, 7:20-তে। ঠিক আছে, তাহলে 7:20-তে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে একটু ঠান্ডা হয়ে আসো, মাথা টাথায় পানি দিয়ে আসো, তারপর আবার শুরু করছি এখান থেকে।
আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ব্রেকের পরে আবার হচ্ছে গিয়ে এখান থেকে শুরু করছি লেকচার নাম্বার 40। এবং লেকচার 40 তে আমরা হচ্ছে গিয়ে এখন যেটা দেখবো সেটা হচ্ছে আরো ইজি পার্ট, মানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা আর হচ্ছে যে গেটস এন্ড লজিক গেটস এন্ড সার্কিটরি, সেই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ওভারঅল আমাদের লাস্ট লেকচারটা র‍্যাপ আপ করব। আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে শুরু করছি। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে গণিতের একটা শাখা যা এরকম 0 আর 1 এর লজিক লেভেল নিয়ে কাজ করে। বুলিয়ান অপারেটর হচ্ছে গিয়ে মৌলিক তিনটা, একটাকে আমরা বলছি এন্ড যেটা দিয়ে আমরা লজিক্যাল গুণ বুঝাই, একটা হচ্ছে অর যেটা দিয়ে লজিক্যাল যোগ বোঝানো হয়, আর ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে নট। নট দিয়ে আমরা লজিক্যাল কমপ্লিমেন্ট বুঝাই, মানে হচ্ছে যদি আমাদের 1 থাকে তাহলে ফাইনাল রেজাল্ট হবে 0, আর যদি এখানে 0 থাকে তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে এখানে এন্ড সেটার জন্য এ ডট বি বা এ মাল্টিপ্লাইড বাই বি এভাবে লেখা হয়, আর আমরা সিম্পলি এ বি লিখি। যদি অর লিখতে হয় তাহলে এ প্লাস বি, আর হচ্ছে যদি নট করতে হয় তাহলে এর জায়গায় এবার যদি 1 থাকে 0, ইনভার্টার যাকে বলা হয়, মানে ইনভার্টিং অপারেশন আর কি। তাহলে এন্ড, অর আর একটা হচ্ছে গিয়ে নট, তিনটা মনে রাখবো। বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞাটা এখানে দিয়ে দেয়া আছে, সংজ্ঞাটা একটু খেয়াল রাখবো এইখান থেকে। তাহলে আমরা তিন রকমের জিনিস পেলাম। এর পাশাপাশি আরেকটা যেটা লাগে সেটাকে আমরা ইংলিশে যেটাকে বলি হচ্ছে গিয়ে ট্রুথ টেবল, বাংলায় বলা হয় হচ্ছে গিয়ে সত্যক সারণী, তাই না? সত্যক সারণীর সংজ্ঞাটা তাহলে একটু মনে রাখবো যে বুলিয়ান বীজগণিতে যে চলক সমূহ থাকে তাদের সম্ভাব্য সকল কম্বিনেশনের জন্য যে সকল ধাপ দরকার হয়, সেই ধাপগুলা উল্লেখ পূর্বক ধাপের যে আউটপুট গুলো আসবে সেটাও যদি আমরা দেখাতে পারি তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে ট্রুথ টেবল। তাহলে ট্রুথ টেবল বা যাকে আমরা বাংলায় বলি হচ্ছে সত্যক সারণী, এগুলো লিখতে হয় এইভাবে। ইনপুট গুলো দেওয়া থাকবে, আমরা ফাইনালি আউটপুটটা বের করব। কি দিয়ে বের করব? লজিক গেটস দিয়ে। তাহলে সেই লজিক গেটস এর হিসাবটা কেমন হবে বোঝার আগে আগে ডি মর্গ্যানের উপপাদ্যটা একটু জেনে আসা লাগবে। তাহলে ডি মর্গ্যানের আমাদের দুইটা উপপাদ্য আছে। প্রথম উপপাদ্য হচ্ছে কি, যদি আমাদের এরকম দেওয়া থাকে এ প্লাস বি বার, তাহলে সেটার জন্য আউটপুট আসবে হচ্ছে এ বার ডট বি বার, মানে যদি এই পাশে প্লাস থাকে ওই পাশে হচ্ছে এটা গুণ হয়ে যাচ্ছে। যদি হয় এ প্লাস বি প্লাস সি বার, তাহলে ওই পাশে এ বার ডট বি বার ডট সি বার, এরকম। তাহলে এ আর বি দুইটা চালকের জন্য বা এবিসি তিনটা চলকের জন্য আমাদের তখন ফর্মুলাটা হবে এই ফরম্যাটের। সো এক পাশে যদি আমাদের প্লাস থাকে আর এক পাশে তখন হচ্ছে এটা কি চলে আসবে, মাল্টিপ্লিকেশন চলে আসবে, আলাদা আলাদা ভাবে মাল্টিপ্লিকেশন চলে আসবে এই। তাহলে এটাকে বলছি আমরা ডি মর্গ্যানস ফার্স্ট থিওরেম। আরেকটা আছে সেকেন্ড থিওরেম। সেই সেকেন্ড থিওরেমও হচ্ছে কথাটা এক্স্যাক্টলি অপোজিট, যে যদি কখনো গুণাকারে দেয়া থাকে, দুইটা চলক যদি এরকম হয় বা তিনটা চলক যদি থাকে, এ আর বি গুণাকারে থাকলে তাদেরকে আমরা ওই পাশে নিলে এ বার প্লাস বি বার এভাবে করে লিখতে পারি। যদি এ বি সি মাল্টিপ্লাইড এন্ড বার থাকে পুরোটার উপরে, তাহলে ওই পাশে আমাদের এটা প্লাস হয়ে যাবে এবং এ বার প্লাস বি বার প্লাস সি বার, তখন হচ্ছে আমরা জিনিসগুলোকে এভাবে করে লিখি। তো এই ডি মর্গ্যানের যে দুইটা ফর্মুলা, সেই দুইটা ফর্মুলায় যে জামিন বলেছো আইসিটি তে তো পড়ছি, ইয়েস। সো এটা আবার একটু এখানে রিভিশন দেওয়া লাগবে, এটা একটু মনে রেখো। আর হচ্ছে গিয়ে লজিক গেট, লজিক গেটের এই ক্লাসিফিকেশনটা খুব ভালো মতো মনে রাখবা, সাথে সাথে লজিক গেটের সংজ্ঞাটা যেটা আছে সেটাও একটু মনে রাখবা। বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহারিক প্রয়োগের জন্য আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে সার্কিট যে ব্যবহার করি তখন যে গেট ইউজ করা হয় সেটাকে বলছি লজিক গেট। দুই ভাবে বলা যায়, একটাকে বলা হয় ফান্ডামেন্টাল গেট বা মৌলিক গেট, আর একটা হচ্ছে কম্পাউন্ড গেট বা যাকে আমরা যৌগিক গেট বলছি। ফান্ডামেন্টাল গেট তিনটা, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে নট। এন্ড দিয়ে মাল্টিপ্লিকেশন করে, অর দিয়ে হচ্ছে যোগ করে, আর নট হচ্ছে ইনভার্টার। যৌগিক বা কম্পাউন্ড গেট হচ্ছে আবার দুইটা আছে, একটাকে বলা হয় স্পেশাল গেট মানে বিশেষ গেট, সেই দুইটা হচ্ছে এক্সঅর আর এক্সনর। আর একটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল গেট, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে গিয়ে নর। এই তো এই গেটগুলো সম্বন্ধে একটু জেনে লাগবো, এই গেটগুলা কখন কোনটা ইউজ হচ্ছে। সেই ক্ষেত্রে মৌলিক গেট আমরা যে তিনটার কথা বললাম, একটাকে আমরা বলছি এন্ড, একটাকে আমরা লিখছি অর হিসেবে, আরেকটাকে আমরা এইভাবে করে লিখি, এটা দিয়ে নট বোঝায়। নটের মধ্যে একটাই ইনপুট একটাই আউটপুট থাকে, এন্ড আর অর গেটের দুইটা করে ইনপুট আর একটা করে আউটপুট থাকে। কিরকম কি হবে, তার মৌলিক গেটের সংজ্ঞাটা মনে রাখবো। যে সকল লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনকে আমরা ব্যাখ্যার বিশ্লেষণ করতে পারি সেগুলো হবে হচ্ছে আমার জন্য মৌলিক গেট। তাহলে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে অর গেটের কথাটা যদি বলি, সেই ক্ষেত্রে কি হবে, দুই বা ততোধিক ইনপুট আর আউটপুট হবে হচ্ছে একটা। তাহলে অর গেটের সংজ্ঞাটা মনে রাখবো, যদি আমাদের সিকিউ তে কখনো ক নাম্বার কোশ্চেনে চলে আসে। অর গেটের সত্যক সারণীটা মনে রাখতে হবে, অর গেটটা আমরা ড্র করি কিভাবে সেটা মনে রাখতে হবে, আর অর গেটের সার্কিট ইকুইভ্যালেন্ট কি আসে সেটাও একটু মনে রাখতে হবে। আমাদের যদি 0 আর 0 থাকে তাহলে হবে 0, আবার 0-র সাথে 1 অ্যাড করলে 1 হবে। যে কোনো একটা ইনপুট যদি 1 হয়ে থাকে 1 হবে, এবং দুইটা ইনপুট 1 হলে তো 1 হবে। সো এটা আমরা
প্যারালাল দুইটা সুইচের সাথে কম্পেয়ার করতে পারি। এ সুইচটাকে যদি আমরা অন করে রেখে দেই তাহলে ইলেকট্রিসিটি ওই এ সুইচ উপরেরটার ভিতর দিয়ে পাস করে এই বাল্বের ভিতর দিয়ে পাস করে মাইনাসে আসবে। অথবা আমরা যদি শুধুমাত্র বি কে অন করে রেখে দেই তাহলে ইলেকট্রিসিটি এখান দিয়ে যে বি এর মধ্য দিয়ে পাস করে বাল্বের ভিতর দিয়ে পাস করবে। দুইটা সুইচকেই যদি অন করে রেখে দিতাম তাহলে ইলেকট্রিসিটি এখান থেকে এসে এখানে দুই ভাগ হয়ে এই দুইটার ভিতর দিয়ে বাল্বের ভিতর দিয়ে পাস করে ব্যাটারি মাইনাসে আসতো। কখন বাল্ব জ্বলবে না? যদি আমি দুইটা সুইচকে অফ করে রাখি, মানে জিরো বানায় রাখি। সো শুধুমাত্র ডবল জিরো হইলে আউটপুট জিরো আসে, আর একটা সিঙ্গেল ইনপুট রাস্তা খোলা থাকলে ওয়ান হইলেই আমার আউটপুট ওয়ান আসবে। দুইটা ওয়ান হলে তো হবে। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে অর গেট, মানে হচ্ছে শুধুমাত্র প্লাস অপারেশন আমরা এই অর গেট দিয়ে করি। এর পাশাপাশি হচ্ছে আমার দরকার পড়বে এন্ড গেটের। এন্ড গেটের অপারেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণের মতো। সো এন্ড গেট দেখতে কিরকম হয় মনে রাখতে হবে। এন্ড গেটের সার্কিটটা কেমন হয়, এক্ষেত্রে দুইটা সুইচকে সিরিজে বসালে যেরকম আউটপুট পাওয়া যাবে সেটা। আমি যদি এইখানে একটা সুইচকে অফ করে রাখি কোনোদিনই কিন্তু বাল্ব জ্বলবে না। এ কে অফ করে রাখলেও বাল্ব জ্বলবে না, বি কে অফ করে রাখলেও বাল্ব জ্বলবে না, সার্কিটই অফ হয়ে থাকবে। আর দুইটাকে জিরো রাখলে তো বাল্ব জ্বলার প্রশ্নই আসে না। বাল্ব শুধুমাত্র একটা কন্ডিশনেই জ্বলবে, যদি আমি এ এবং বি দুইটাকে এখানে কি করে রাখি, দুইটাকে হচ্ছে এখানে অন করে রেখে দিই, মানে ওয়ান ওয়ান করে রেখে দিই। তো শুধুমাত্র ওয়ান ওয়ান থাকলে আমি আউটপুটে ওয়ানটা পাবো, আদারওয়াইজ আর কোনো অপশনে আমি কখনোই বাল্বকে জ্বলতে দেখবো না। সো এই অ্যান্ড গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবলটাও আমাদের একটু মনে রাখতে হবে। বাকি থাকলো নট গেট। নট গেট হচ্ছে গিয়ে আমাদের ইনভার্টারের কাজ করে। নট গেটের সুইচিং ছবিটা হচ্ছে গিয়ে বা ইকুইভ্যালেন্ট ছবিটা হচ্ছে এরকম। নট গেট আঁকতে হয় এইভাবে। নট গেটে একটাই ইনপুট একটাই আউটপুট থাকে। নট গেটের সত্যক সারণী জিরো হলে ওয়ান হয়, ওয়ান হলে জিরো। মানে আমি যদি কখনো এই সুইচটাকে ওয়ান করে রাখি, মানে সুইচটাকে যদি আমি এখান থেকে অফ অন করে রাখি, তাহলে কারেন্ট এইভাবে করে যে এই শর্ট সার্কিট রাস্তা দিয়ে বের হয়ে চলে আসবে। কারেন্টটা আর ওই বাল্বের ভিতর দিয়ে যাবে না। তাহলে ওকে যদি আমি ওয়ান রাখি, বাল্ব বন্ধ, বাল্ব জ্বলবে না, বন্ধ হয়ে থাকবে। সো দিস উইল বি জিরো। আর যদি ওকে খুলে রাখি তাহলে কারেন্ট এখান দিয়ে নামার সময় দেখবে নিচে সার্কিটটা ওপেন। ওপেন সার্কিট, খোলা সার্কিট দিয়ে কারেন্ট যায় না। সো তখন কারেন্ট হচ্ছে বাল্বের ভিতর দিয়ে পাস করা স্টার্ট করবে। সো বাল্ব তখন জ্বলবে। বাল্ব কখন জ্বলবে? যখন ও নিজে অফ। তো যদি ইনপুট জিরো থাকে আউটপুট জ্বলবে, ইনপুট যদি খোলা থাকে আউটপুটে কোনো কিছু আসবে না। ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে নট গেট। আর কি কি গেট আছে? আর হচ্ছে গিয়ে আমাদের যৌগিক গেট গুলো আছে। যৌগিক গেটের মধ্যে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট হচ্ছে নর। মানে আমরা অর করার পরে যদি কখনো নট করি তাহলে এটা হচ্ছে কি গেট হয়? এটা তখন হচ্ছে নর গেট হয়। তাহলে যে এ আর বি এদের ইনপুট গুলাকে আমরা যদি এ প্লাস বি অর করতাম, জিরো ওয়ান 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 আসতো, সেটাকে নট করে ফেললে জিরোর জায়গায় ওয়ান চলে আসবে, বাকি তিনটা ওয়ানই জিরো হয়ে যাবে। তাহলে নর গেটের ট্রুথ টেবিলটা মনে রাখতে হবে। আরেকটা আছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটাও মনে রাখতে হবে। মানে আমরা যদি এন্ড করার পরে তারপর যদি নট করি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে নট প্লাস এন্ড। ঠিক আছে, এরকম। তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা হবে হচ্ছে এরকম, এটা নট প্লাস ন্যান্ড না, এইটা ছিল হচ্ছে নট প্লাস অর ইজ ইকুয়ালস টু নর। আর এটা হচ্ছে গিয়ে নট প্লাস এন্ড, এটা হচ্ছে নট প্লাস এন্ড ইজ ইকুয়ালস টু ন্যান্ড। এটা নট হবে না, নট আর এন্ড যোগ করলে ন্যান্ড হয়। তাহলে যখন আমরা ন্যান্ড গেট বানাচ্ছি তখন হচ্ছে 0 0 0 1 1 0 1 1 কে এন্ড করার পরে যে সিরিয়ালটা আসে তার অপোজিট, তিনটা জিরো একটা ওয়ান, তিনটা ওয়ান একটা জিরো, এটা হচ্ছে ন্যান্ড করলে এরকম আসবে। তাহলে এটা একটু মনে রাখতে হবে, ন্যান্ড গেটের ডেফিনিশনটাও মনে রাখতে হবে। আর হচ্ছে বিশেষ স্পেশাল গেট যেগুলা, একটা হচ্ছে এক্সঅর, একটা হচ্ছে এক্সনর। এক্সঅর আর অর এর মধ্যে ডিফারেন্স শুধুমাত্র একটা জায়গাতেই, 0 0 তে অর গেটে জিরো হয়, অর গেটে যে কোনো একটা ওয়ান হয়ে গেলে আউটপুট ওয়ান হয়, কিন্তু অর গেটে দুইটাই যদি ওয়ান হয় তাহলেও কিন্তু আউটপুট আমরা ওয়ান পেতাম। আর এক্সঅর লজিক গেটে ওই লাস্টের যে দুইটা ওয়ান পরপর দুইটা ওয়ান হলে ফাইনালি রেজাল্টটা জিরো আসে। এক্সঅর গেটকে কিভাবে লিখতে হয় এবং ফাইনাল আউটপুটকে কিভাবে প্রকাশ করতে হয় সেটাও মনে রাখবো। এ আর বি এর এক্সঅর করা মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এটা দিয়ে এক্সঅর অপারেশনকে এক্সপ্রেস করা যায়। আর যদি এক্স নর আসে তাহলে এক্স নর হচ্ছে এ প্লাস বি, মানে এ এক্সঅর বি তার সাথে উপরে নট করে দেওয়া, তাহলে তখন ফরম্যাটটা হচ্ছে কি এরকম চলে আসবে। এবং এক্স নর এর সাথে সম্পর্ক হচ্ছে এখানে যেটা আমরা দেখলাম 0 1 1 0, সেটাকে নট করে দিলে যা আসতো, মানে 1 0 0 1। তো দেখো এখানেও আউটপুটটা 1 0 0 1 এইভাবে করাই আছে। তো এক্সঅর কে যদি আমরা নট করে ফেলি তাহলে সেক্ষেত্রে এক্স নর পাওয়া যাবে। ঠিক আছে, এগুলোকে আমরা বলছি হচ্ছে গিয়ে স্পেশাল গেটস। এই গেট গুলো একটু আউটপুট গুলো মনে রাখতে হয়।
তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের এরকম সার্কিট আসে, এই যে এখানে একটা সার্কিট এরকম করে দেয়া আছে এবং এইখানে যে সার্কিট, এই সার্কিটের মধ্যে আবার দুইটা লাইন উঠে নাই, সো এই দুইটা লাইন আবার একটু আমাকে ড্রয়িং করে দিতে হবে। এখানে একটা লাইন হচ্ছে যে এর, এখানে ব্ল্যাক একটা লাইন আমি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো দেখতে পারবে না, এই যে এরকম একটা লাইন দেয়া আছে। আর সি এর ক্ষেত্রে এই লাইনটা হচ্ছে গিয়ে এইভাবে করে ড্রয়িং করা আছে, মানে এইখান থেকে এই পর্যন্ত রাখা আছে, আর হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত রাখা আছে, আর হচ্ছে এইখানে আলাদা করে এই অংশটুকু এইভাবে করে ড্র করে দেওয়া আছে। এটা ব্ল্যাক কালার দিয়ে উঠছে, আমি দেখতে পাচ্ছি, বাট তোমরা একটু দেখতে পাও না, এই জন্য আমি আবার এখানে রিড্র করে দিলাম। তাহলে এখন দেখো এইখান থেকে আমাদের ইনপুট যাচ্ছে হচ্ছে এন্ড গেটের একটা এ, বি হচ্ছে এ এর সাথে কোনো রকমের কারেকশন ছাড়াই এখানে আসছে, সো উপর দিয়ে আসছে, এসে এখানে এসে দুই ভাগ হয়েছে, সো এখানেও বি ঢুকছে, এখানেও ইনপুট হিসেবে বি ঢুকছে, আর এখানে ইনপুট হিসেবে ঢুকছে সি, আর ওই যে এ থেকে একটা নতুন তার জাংশন এসে এইখানে ইনপুট হিসেবে ঢুকে যাচ্ছে। তাহলে এন্ড গেট হইলে এ আর বি এর মধ্যে অপারেশন, এখান থেকে কি বের হয়ে আসবে, এখান থেকে বের হয়ে আসবে হচ্ছে মাল্টিপল অপারেশন এবি, এবং এবিটা হচ্ছে আমাদের আবার এখানে ইনপুট হিসেবে ঢুকবে। আবার বি আর সি অর হওয়ার পরে এখান থেকে বের হয়ে আসবে হচ্ছে বি প্লাস সি, এই বি প্লাস সি আবার এখানে ঢুকবে। আবার সামনে আছে হচ্ছে একটা নর গেট, তাহলে এখানে যদি শুধু অর থাকতো, অর থাকলে আমরা লিখতাম এ বি প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে অর থাকলে। মাথায় যেহেতু গোল আছে তার মানে এটা হচ্ছে নর, তার মানে অর হওয়ার পরে পুরাটা আবার কি হবে, বার হবে। তাহলে এই যে এই বারের আউটপুটটা এটা ঢুকলো আবার এন্ড গেটে, আবার এই পাশ থেকে উপর থেকে এ এসে এন্ড গেটে ঢুকলো। তাহলে এখান থেকে এক্স এর যে আউটপুটটা, সেই আউটপুটটা কেমন আসবে, এক্স এর আউটপুটটা আসবে হচ্ছে এ মাল্টিপ্লাইড বাই এ বি প্লাস বি প্লাস সি, এরকম, এবং এটার উপরে বার, মানে যে এই সেকশনটুক আর এ এদের মধ্যে একটা এন্ড গেট, তাহলে সিম্পল একটা মাল্টিপ্লিকেশন চলে আসবে। বাস এইটুকু লিখে দিব, এই বার যেন আবার এ পর্যন্ত না আসে এটা একটু খেয়াল রেখো। বাস এইটুক যদি আসে এটাই হচ্ছে আমার জন্য সার্কিটের আউটপুট। ঠিক আছে, তো আমার কাছে জিজ্ঞেস করছে সার্কিটে এক্স কি হবে, তো সিম্পলি আমার এক্স এর যে ভ্যালুটা আসে সেটা আমি আউটপুট হিসেবে দেখা দিলেই এখানে চলে আসতে পারে আর কি। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম। এরপরে যদি আমাদের এখানে দেখো একটা কুইজ দেয়া আছে, এই কুইজের তাহলে একটু অ্যান্সারটা বলে দাও। আমি একটু কুইজটা লঞ্চ করে দিচ্ছি, এটা হচ্ছে কুইজ নাম্বার 2। এই তো এরা বলেছো আর ভাঙা লাগবে না, দরকার নাই, আমার যদি ওই পর্যন্ত আউটপুট আসে তাহলে হয়ে গেল। যদি আমাদের প্রশ্নে বলা থাকে যে আউটপুটটি লিখো এবং আউটপুটটি সংক্ষেপিত রূপ লেখো, তাহলে সেক্ষেত্রে আমি কনভার্সন করে ভেঙে লিখবো আর কি। যদি না আসে দরকার নেই, আমি জাস্ট কারেক্ট অ্যান্সারটা লিখে দিলেই হবে। ফারহানা বলেছো স্যার এত ছোট ছোট করে করলে হবে, ছোট ছোট করে তো করা না, তোমাকে যে সার্কিটটা দিছে তুমি এই সার্কিটটা খাতায় একবার তুলবা এবং একটু বড় বড় করে ছবিগুলো আঁকবা, যেন ওই তারের নিচে ইনপুট আউটপুট গুলো একবারে একটা ছবিতে দেখা দেওয়া যায়। এখানে তো আর বাংলা কথা কিছু লিখার নাই ফারহানা, ঠিক আছে, সো হোপফুলি খুব একটা ঝামেলা হবার কথা না। আচ্ছা, এখানেও আমি মোটামুটি সবারই ম্যাক্সিমাম অ্যান্সার কারেক্ট দেখতে পাচ্ছি, বাট অনেক আবার ভুলও অ্যান্সার দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকেই দেখলাম অ্যান্সার দিয়েছো, ম্যাক্সিমামই অ্যান্সার দিয়েছো হচ্ছে কি এখানে সি নাম্বার অপশনটা। সো এই উপরের যে গেটটা আছে এটা বরিশাল বোর্ডে আসছে 2017 প্রশ্ন, মোটামুটি ম্যাক্সিমামই অ্যান্সার দিয়েছো সিতে, মানে অ্যারাউন্ড 48% এর মতো। আর এর পাশাপাশি এতে অ্যান্সার আসছে, বিতে অ্যান্সার আসছে, সবাই মনে হয় এখন দেখতে পাচ্ছ অ্যান্সারটা, তাই না? তাহলে সিতে ম্যাক্সিমাম অ্যান্সার, বাট এ বি সি সবগুলাতেই অ্যান্সার আসছে আর কি। লিডার বোর্ডটা দেখিয়ে দিচ্ছি একটু, জয়িতা হচ্ছে সবার আগে অ্যান্সার দিয়েছো, সেকেন্ডে হাসিবুল, তারপর জোবায়ের, সবাইকে অসংখ্য ধন্যবাদ কারেক্ট অ্যান্সার গুলো দেওয়ার জন্য। এই তো ঠিক আছে, তাহলে আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পারছি জিনিসগুলা কি হয়। এবং এখন আমরা এইখান থেকে যেটা তোমাদেরকে একটু বলবো সেটা হচ্ছে এই কেসে কি হবে। ভাইয়া বাইনারি গুণে, ইরা বলেছো ভাইয়া বাইনারি গুণে বাইনারিকে ডেসিমালে নিয়ে গুণ করার পর আরেকবার কনভার্ট করলে হবে, কোনো সমস্যা নেই, তুমি যেভাবে করে ইজি বুঝো। ঠিক আছে, বাইনারিকে ডেসিমালে নিয়ে আলাদা করে গুণ করে নিয়ে এসে ওইটার ফাইনাল রেজাল্ট বের করে তাকে আবার কনভার্ট করা, সেটা করলেও হবে, কোনো সমস্যা নেই, যদি তোমার কাছে যথেষ্ট পরিমাণ সময় থাকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, রোহান বলেছো ভাইয়া আমি 5th হয়েছি, কনগ্রেচুলেশনস।
তাহলে উপরের বর্তনীর সাহায্যে কোন গেট বাস্তবায়ন সম্ভব? আমরা এখানে এ ইনপুট দিলাম, বি ইনপুট দিলাম, এটা কি গেট? এটা হচ্ছে গিয়ে একটা ন্যান্ড গেট। এটা যদি একটা ন্যান্ড গেট হয়, ন্যান্ড গেটের আউটপুটে কি বের হবে? ন্যান্ড গেটের আউটপুটে প্রথম আমরা এন্ড বের করি, তাহলে এ বি এটা থেকে বের হয়ে আসবে হচ্ছে গিয়ে এন্ড হওয়ার পর এ বি, এবং যেহেতু এটা ন্যান্ড তাই এ বির মাথায় একটা বার হবে। এই এ বি বার এখান থেকে বের হয়ে আসলো, সেই একই ইনপুট আমরা আবার এখানেও আরেকটা ইনপুট হিসেবে আরেকটা তার দিয়ে দিয়েছি, তাহলে এ বি বার দুইটা হচ্ছে আবার একটা নতুন ন্যান্ড গেটে ঢুকছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আবার আরেকটা ন্যান্ড গেট। এখন এইখানে যে ন্যান্ড গেটটা আছে সেইটা দিয়ে যে আউটপুটটা বের হবে, সেই আউটপুটটা হবে এই যে আমাদের এ বি বার আর এই যে আরেকটা ইনপুট এ বি বার, এদের মাল্টিপ্লিকেশন, তাই না? এবং এটা মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে এন্ড এর অপারেশন হলো, আর আমার সামনে একটা গোল আছে, তার মানে পুরাটা আবার আউটপুটটা কি হবে? ন্যান্ড এর একটা অপারেশন হবে। তাহলে এবি বার ডট এবি বার হোল বার। এবার এই জিনিসকে আমরা হচ্ছে গিয়ে ডি মর্গানের ফর্মুলায় ছোট করে নিতে পারি। তাহলে ডি মর্গানের ফর্মুলা অনুযায়ী বসালে আমরা কি জানি? বারগুলা সব আলাদা আলাদা মাথায় চলে আসে, আর হচ্ছে গিয়ে যদি মাল্টিপল থাকে ডট থাকে প্লাস হয়, আর প্লাস থাকলে হচ্ছে ডট হয়। তাহলে এবি ডবল বার প্লাস এবি ডবল বার থাকলে কি হয়? এটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখানে থাকবে হচ্ছে এবি আর এখানে থাকবে হচ্ছে এবি। এবির সাথে এবি কে অ্যাড করলে ইভেনচুয়ালি কি থাকতেছে? ইভেনচুয়ালি এ ইনটু বি থাকতেছে। তাহলে এ ইনটু বি এটা দিয়ে কি বুঝায়? এ ইনটু বি দিয়ে হচ্ছে আমাদের এন্ড গেট কে বুঝায়। সো ইভেনচুয়ালি আমার যে আউটপুটটা আসলো, সেই আউটপুট ওয়াই এর ভ্যালুটা এখান থেকে কত বের হয়ে আসবে? এখান থেকে এবি বের হয়ে আসবে। ঠিক আছে? সাইম বলেছো ভাই আমি 11th হইছি, ধন্যবাদ, কনগ্রেটস, তোমাকেও কনগ্রেচুলেশনস। সো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ক্লিয়ারলি জানাও তো। রায়হান, তাসিন, ইরা সবাই বলেছো হচ্ছে গিয়ে ক্লিয়ার, ভেরি গুড। সো ওভারঅল আমাদের এই যে এখানে এই পর্যন্ত যা যা জিনিসগুলো বললাম, এই পর্যন্তই হচ্ছে আমাদের ক্লাসটা ছিল। এবং আমাদের এই ক্লাসটা এই মানে বেসিকলি পড়ানোর মতোই কিছু নাই, কারণ সব জিনিস তোমরা অনেক আগেই জানো। জাস্ট গুণ আর ভাগটা একটু আলাদা করে দেখে রেখো। আমাদের বইয়ের মধ্যেও কিন্তু ফিজিক্সে গুণ আর ভাগ সেভাবে নাই, বাট হোয়াট ইফ যদি পরীক্ষায় চলে আসে, সো এক্সটেন্ডেড হিসেবে আমরা দেখে রাখলাম। ঠিক আছে? এখন এইখানে আমাদের মোটামুটি ক্লাস এই পর্যন্ত ছিল। ক্লাসের পরে কিছু কথাবার্তা, সেটা হচ্ছে আমাদের অফিসিয়ালি ফিজিক্সের 40টা যে লেকচার ছিল, সেই সেকেন্ড ইয়ারের বেশ লম্বা একটা জার্নি আমরা ওভারঅল শেষ করতে পারলাম। 40টা লেকচার আমার রুটিন ওয়াইজ, তোমার রুটিন ওয়াইজ ডান। এখন তোমার মনে হতে পারে যে অবশেষে ফাইনালি আমাদের পরীক্ষা বা পড়ালেখা শেষ, বাট আমার কাছে কথা হচ্ছে আজকে ক্লাসটা এখানেই শেষ না, ক্লাস এখন থেকে শুরু হবে। বিকজ এতদিন পর্যন্ত আমরা একটা ফিক্সড রুটিনের মধ্যে ছিলাম। তোমাদের সামনে হয়তো ম্যাথ ক্লাস শেষ হয়ে যাবে, হয়তো কেমিস্ট্রি ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে, বায়োলজি হয়তো শেষ হয়েছে বা হবে। সো ইভেনচুয়ালি আমরা কিন্তু একটা রুটিন ফলো করে 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 এগিয়েছি, এবং তোমাদেরকে এই রুটিন গুলা দেয়া ছিল। তোমরা কিন্তু জানতে পারতা যে আজকে কোন ক্লাস হচ্ছে, কালকে ম্যাথের কোন লেকচার হবে, পরশুদিন ফিজিক্সে ভাইয়া কি পড়াবে, তারপর দিন কেমিস্ট্রিতে ভাইয়া কি পড়াবে। সো তোমরা এগুলা কিন্তু জানতে পারতা। এখন আমাদের সেই রুটিন ওয়াইজ যে পড়ালেখাটা ছিল, তোমার কিন্তু সেটা অনুযায়ী একটা মেন্টাল প্রিপারেশন থাকতো, যেটা আজকে থেকে ফিজিক্সের ক্ষেত্রে আর থাকবে না। সামনে হয়তো ম্যাথে থাকবে না, তারপর কেমিস্ট্রি থাকবে না। সো এই জিনিসগুলা কিন্তু রুটিনের সাথে সাথে শেষ। এখন তোমার কিন্তু আমাদের কিন্তু পড়ানো শেষ হয়ে যাচ্ছে। নাও, আমার পড়ানো শেষ হলে তো আর লাভ নাই। দিন শেষে তুমি কতটুকু পড়েছো সেটা হচ্ছে মেইন কথা। এখন তোমাকে যেটা সমস্যায় পড়বা তুমি, সেটা হচ্ছে তোমার কাছে এখন আর রুটিন নাই, আর তোমার কাছে এখন মনে হবে যে এখন কি পড়বো, ফিজিক্সে তো আমি অনেক কিছুই পারি। আবার রাতে ঘুমাতে গেলে দেখবা হঠাৎ ঘুম আসবে না, তোমার মাথায় টেনশন ঘুরবে, ফিজিক্সে মনে হয় আমার অনেকখানি গ্যাপ আছে, আমি হয়তো অনেক কিছু পারি না। সকালে উঠলে তোমার মনে হবে না, ফিজিক্স অনেক কিছুই মনে হয় পারি, থাক সমস্যা নাই। আবার দুপুরবেলা খেতে বসলে মনে হবে যে আচ্ছা ফিজিক্স যে এত পারি পারি করতেছি, যদি ফিজিক্স আবার ভুলে যাই। সো তুমি কিন্তু এখন এই কনফিউশন, এই ডিলেমাতে ভুগবা। সো সেই ক্ষেত্রে আমাদের কাছে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে ক্লাসগুলো নেওয়া হলো, সবগুলা ক্লাসের নোট, অ্যানোটেড এবং হচ্ছে গিয়ে রেকর্ডেড ভিডিও, সবগুলা কিন্তু তোমাদের অলরেডি অ্যাকাউন্টে আর্কাইভ করা আছে। এরকম অনেক স্টুডেন্টই এখানে আছো যারা হচ্ছে গিয়ে অনেক সময় আমাদের সাথে ক্লাসে তাল মিলাতে পারো নাই। অনেক সময় বলেছো ভাই আজকে বিজি, বা গতকালকে ক্লাসে বিজি ছিলাম ভাইয়া আসতে পারি নাই, আজকে এমন কেন পড়াচ্ছেন, বা গতকালকে ক্লাস না করলে আজকে সমস্যা হবে কিনা, এরকম অনেক মেসেজ আমি পড়ানোর সময় পাই। তো তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে যে যেখানে যেখানে যার যার ল্যাকিংস ছিল, এটা আমি জানি না, এটা শুধুমাত্র আল্লাহ জানে আর তুমি জানো। সো তোমার কাজ হবে ওই ওই ল্যাকিংস গুলা এখন আবার ফিল আপ করা। এই জন্য একটা বুদ্ধিমানের কাজ হতে পারে, একবারে ভিডিও ওপেন করে না দেখে তুমি হচ্ছে আগে পিডিএফটা ডাউনলোড করে ফেলো। পিডিএফটা ডাউনলোড করে দেখো যে ওইখানে ভাইয়া কি কি থিওরি পড়িয়েছি, আর তার পাশাপাশি কি কি ম্যাথ আমি তোমাদেরকে সলভ করতে দিয়েছি। তুমি যদি ওই পিডিএফটা পড়ো,
হতেই পারে পিডিএফ এর তুমি 70 থেকে 80% হয়তো বুঝতে পারছো, এখানে ডেফিনিশন, এখানে একটা ফর্মুলা, এই ফর্মুলা থেকে ম্যাথ, এটা তার প্রুফ, এই সবগুলো তুমি দেখে দেখে বুঝবা। হতে পারে এক দুইটা স্লাইড হয়তো তুমি বুঝবা না, বা ভাইয়া আসলে এই জায়গাটা কিভাবে করে শর্টকাটে করলো এটা বুঝি নাই, তাহলে সেই ক্ষেত্রে তুমি ভিডিওটা অন করতে পারো, তোমার সময় অনেকখানি বাঁচলো। পুরা পিডিএফ সবই তুমি বুঝলা, দুইটা যে পিডিএফ বুঝো নাই বা দুইটা ম্যাথ বুঝো নাই, শুধুমাত্র ম্যাথটা কোথায় করিয়েছি ওইটা টান দিয়ে যে ভিডিওটাতে থেকে দেখে নিলা, তাহলে তোমার হোল ভিডিও দেখতে হলো না। এদিক থেকে পিডিএফটা পড়ে তুমি বুঝতে পারলা ক্লাসে কি পড়ানো হয়েছে, কি পড়তে হবে, আর কোনটা কিভাবে সলভ করতে হয়, কোনটা কিভাবে আসে, কোন ফর্মুলার অরিজিন কোথায়, কোন ফর্মুলার প্রুফ কোথায়, ম্যাথ গুলা কিভাবে সলভ করা হয়েছে, এটা তুমি পিডিএফটা দেখলেই বুঝবা। যেখানে কনফিউশন থাকবে ভিডিওটা অন করে ওই জায়গাটা করে টেনে দেখে নিবা, তোমার জন্য সময়টা বাঁচবে। সেই ক্ষেত্রে তুমি এভাবে করে তোমার যেখানে যেখানে ল্যাকিংস ছিল, হতেই পারে একদিন তুমি অসুস্থ ছিলা, হতেই পারে একদিন তুমি ক্লাসে ছিলা, ক্লাস করতে পারো নাই, হতেই পারে একদিন তোমার প্র্যাকটিক্যাল ছিল, হয়তো তুমি ক্লাসে জয়েন করতে পারো নাই টাইমলি, হতেই পারে পিছনে অনেক কিছুতে তোমার গ্যাপ রয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে অনেকেই, যেমন আমি যখন চ্যাপ্টার 7 পড়ছিলাম, সেই চ্যাপ্টার 7 পড়ানোর সময় ভৌত আলোক বিজ্ঞান, তখন আমি অনেকের মেসেজ দেখেছি যে ভাই আজকে আমি আপনার ফার্স্ট ক্লাস করছি, আগের ক্লাসগুলো কোথায় পাবো। প্রতি ক্লাসে এরকম একটা দুইটা মেসেজ শুরুর দিকে পেতাম। তো যারা যারা এরকম অবস্থায় আছো যে পূর্বের অনেকগুলা চ্যাপ্টার বাকি রয়ে গেছে, বা চ্যাপ্টার তুমি এখনো শেষ করে আসতে পারো না, স্কিপ করে আসছো, তাদের জন্য কিন্তু তোমাদের উদ্ভাসের পক্ষ থেকে আবার এইচএসসি রিভিশন ক্লাস শুরু হচ্ছে সামনে, রিভিশন এন্ড প্রি অ্যাডমিশন সেশন। সো সেই সেশনেও কিন্তু তোমরা চাইলে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। এবং যদি এখনো চিন্তা করে থাকো যে আমাদের কিন্তু এখন ওভারঅল ফিজিক্স এর কথা যদি আমি পার্সোনালি বলি, ফিজিক্সকে কিন্তু আমরা ওভারঅল 3টা ভাগে ভাগ করতে পারি। তুমি যদি কালকে বা আজকে রাত্রে ক্লাসের পর একটু একটা খাতা কলম নিয়ে বসো, তাহলে তুমি দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি লিস্ট করছো, পুরো একটা চ্যাপ্টার তুমি কিছুই পারো না এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখা যাবে একটা চ্যাপ্টারের 50 to 60 70% তুমি বুঝো, কিছু টপিকে ঝামেলা। একটা চ্যাপ্টারের পুরাটাই বুঝো, কিন্তু কি বুঝছো সেটা নিয়ে তুমি আসলেও কনফিউজ, মানে জিনিসগুলো আসলেও ঠিকঠাক আছে কিনা তুমি শিওর না। আরেকটা হচ্ছে এই চ্যাপ্টারটা আমি পড়ি নাই। সো 3টা সেকশন, এক, আমি চ্যাপ্টারের পুরাটা পারি এবং মোটামুটি 90% এর মতো আইডিয়া আছে কি আছে না আছে। এক হচ্ছে আমি সবই পারি কিন্তু বুঝতেছি না আসলে কি পারি। আরেকটা হচ্ছে কি আমি কিছুই পারি না এবং ওই চ্যাপ্টারই পড়ি নাই, সো আমি এখন এখন পর্যন্ত জানি না যে ওই চ্যাপ্টারে কি আছে। সো কারো যদি এরকম হয়েও থাকে, ঘাবড়ানোর কিছু নেই, অনেক লম্বা সময় এখনো সামনে আছে। যদি তুমি প্রপার ইউটিলাইজ করতে পারো তাহলে এই সময় তোমার জন্য যথেষ্ট। আর তুমি যদি ইউটিলাইজ করতে না পারো তাহলে তোমাকে নেক্সট আরো 1 বছর পরে এইচএসসি দিলেও তোমার ওটা কভার হবে না। তোমার কাজ হচ্ছে এখন সেটা তুমি আগে লিস্ট আউট করো যে তোমার উইকনেস কোথায় কোথায় আছে। ফিজিক্স একটা বেস্ট ভ্যাস্ট একটা জিনিস, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনেকগুলো চ্যাপ্টার, কিছু চ্যাপ্টার তোমার বেশ ভালো মতো পড়া আছে, কিছু চ্যাপ্টারে 100% পড়া নাই, কনফিউশনস আছে, কিছু একদমই পড়া হয়নি। তাহলে এইচএসসি রিভিশন ক্লাসে বা এইচএসসি রিভিশন কোর্সে এনরোলড হয়ে যেতে পারো। সেখান থেকে তুমি পরবর্তীতে, আমরা তো আবার সবগুলো জিনিস রিভিশন দেওয়াবই, সেখান থেকে তুমি তাহলে রিভাইজ দিয়ে এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে হচ্ছে ওই যে ল্যাকিংস গুলা রয়ে গেছে, সেই ল্যাকিংস গুলা তোমার টেস্ট পরীক্ষার আগে বা ফাইনাল যে মডেল টেস্ট দিবা তার আগে বা মেইন পরীক্ষাটার আগে তোমার সুন্দর একটা রিভিশন কভার আপ হয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে ভাই আমার মোটামুটি বেশ ভালোই জিনিসপাতি পড়া আছে, বাট এখন আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একসাথে সব পড়তে যে আওলায় ফেলতেছি, তাহলে সেই ক্ষেত্রেও তুমি রিভিশন কোর্সে আসতে পারো। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন ওই আবার তোমাকে যদি একটা ফিক্সড রুটিন দেওয়া হয়, রুটিন ওয়াইজ ক্লাসগুলো হয়, এবং তুমি যদি রুটিনের সাথে 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 আগাও, তাহলে কিন্তু দেখবে একটা টাইমে পড়া হবে। মানে তোমাকে আমরা যেমন রুটিন দিচ্ছি, ক্লাসগুলো দিচ্ছি, তুমি কিন্তু ঠিকই ক্লাসে এসে জয়েন করতেছো। বাট যখন তুমি কালকে থেকে দেখবা ফিজিক্সের আর ক্লাসেস নাই, কেমিস্ট্রি ক্লাস শেষ হয়ে যাচ্ছে, ম্যাথ শেষ হয়ে যাচ্ছে, রুটিন ছাড়া তোমার প্রতিদিন 1 ঘন্টা আগে মনে হবে সব পারি, 1 ঘন্টা পর মনে হবে কিছু একটা ঝামেলা আছে, কিছু মনে হয় পারি না। তো এই জিনিসগুলো ডিলেমা চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে তোমার রিভিশনের একটা ভালো সোর্স হতে পারে আমাদের এইচএসসি রিভিশন কোর্স। চাইলে ওখানে জয়েন করে ফেলতে পারো, আজই এনরোল করে ফেলতে পারো। আর সেখানে হচ্ছে আমরা আবার ফার্স্ট থেকে নিয়ে শুরু করে এই জিনিসগুলোকে ডেসক্রাইব করব, সাথে তো প্রি অ্যাডমিশন কোর্সেস থাকছে। ঠিক আছে? সো এই জিনিসগুলো খেয়াল রাখবা, নিজে সুস্থ থাকবা, এটা হচ্ছে এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। হাবিজাবি উল্টাপাল্টা খেয়ে তারপর হঠাৎ করে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে ঠান্ডা লাগাই দিও না, সিন্স আর কয়েকদিন পরে আবার শীতকাল চলে, যে গরম আসবে, সিজন চেঞ্জ হবে, যেই সময় ফুল সুইং এ তোমার পড়ার কথা, টেস্ট পরীক্ষা সামনে চলে আসবে, ওই সময় অসুস্থ হয়ে গেলে একটা বিরাট ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে? তো সুস্থ থাকতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করা রাখবে এখন, কারণ মানে সবসময় করা লাগবে, এখন আরো বেশি করা লাগবে, কারণ হচ্ছে গিয়ে সামনে পরীক্ষা। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আব্বু আম্মুর যত্ন নিবা অবশ্যই, এবং আব্বু আম্মুকে দেখে শুনে রাখবা, নিজের যত্ন নিবা এর পাশাপাশি। 4 নাম্বার হচ্ছে নিজের পড়ালেখাটার একটু যত্ন নিবা। যা পড়েছো পড়ছো, যা পড়ো নাই সেগুলো পড়ে ফেলো, টেনশনের কিচ্ছু নাই। কোনটা পড়বো, কোনটা থেকে শুরু করব, এই চিন্তা করতে গেলেই পড়া হবে না।
তোমার যদি এখন মনে হয় আমি চ্যাপ্টার 2 পারি না, ভেক্টর পারি না, আজকে ভেক্টর নিয়ে বসে শেষ করে ফেলবা। কালকে সকালে উঠে যদি হঠাৎ মনে হয় আমি ফিজিক্সের সব পারি, ডান। রাত্রে যদি আবার মনে হয় গতকালকে ভাইয়া সেমিকন্ডাক্টরের লাস্টে যেন কি বললো, ওইটা যদি আবার না পড়ো, গতকালকে রাতে আবার সেমিকন্ডাক্টর নিয়ে বসে যাবো, ওইটা তখনই শেষ করে ফেলবা। কিন্তু যদি মাথায় সব ঘুরে একসাথে যে ফিজিক্সের 4টা, কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার, ম্যাথের 10টা চ্যাপ্টার, আমি এগুলো করলাম না, কবে করব, প্রতিদিনই তোমার মনে হবে কবে করব কবে করব কবে করব, থাক কালকে থেকে করব, পরশু থেকে করব, পড়া হবে না। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রেখো। আর হচ্ছে গিয়ে লম্বা লম্বা অনেক ক্লাসেস নিছি, ক্লাসগুলো সবই আর্কাইভ করা আছে, সো টেনশনে কিছু নেই, ওখান থেকে দেখে নিতে পারবা। কোনো হেল্প লাগলে আমাদের প্যারালাল টেক্সট আছে, সেখান থেকেও হেল্প নিয়ে নিতে পারো। বই তো সাথে থাকবেই, সেটা নিয়ে কোনো সমস্যা না। আর হচ্ছে অনেকে এখানে বলছো, ইরা বলছো ভাইয়া দোয়া করেন, অবশ্যই অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর কি কিছু আছে কোশ্চেন? আচ্ছা, আমাকে জিজ্ঞেস করেছো যে আপনি কি থাকবেন রিভিশন কোর্সে? হ্যাঁ, ইনশাল্লাহ রিভিশন কোর্সে দেখা হবে। সামনে বলেছো কলেজে টেস্ট এক্সাম ফেব্রুয়ারি থেকে, সব তো 90% কমপ্লিট না, ওইগুলা কিভাবে কভার আপ করবো? সামনের প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়ে দিছি। সব তো 90% কভার না, কতটুকু কভার আপ সেটা তুমি জানো। তুমি তাহলে লিস্ট করে ফেলো, আমার এই চ্যাপ্টারের মধ্যে 85%, এই চ্যাপ্টারে আমার অর্ধেক পড়া আছে 50%, এটাতে 60%, এগুলো লিস্ট করে ফেলো, লিস্ট ধরে ধরে আগাও, আগায় 90% পর্যন্ত রিচ করো, সবগুলোই 90% পর্যন্ত রিচ করে রেখে দাও। দ্যাটস ইট। এভাবে বুদ্ধি করে আগাও, তাহলে অল্প সময় তুমি রিভিশনটা তাড়াতাড়ি নিতে পারবা। ঠিক আছে। সাত বলেছো থিওরির উপর বেশি জোর দিব নাকি প্র্যাকটিসের উপর? বোথ। আমার থিওরিও লাগবে, কারণ আমাকে সিকিউ অ্যান্সার করতে হবে, এন্ড সিকিউতে ক নাম্বার, খ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্ন, যেটা উচ্চতর দক্ষতা, সেখানেও কিছুটা থিওরির দরকার হয়। আর থিওরি না পারলে তো আমি বেসিক্যালি হচ্ছে ম্যাথ পারবো না। আমাকে তো থিওরি আগে জানা লাগবে যে আসলে কি সংজ্ঞা, সেটার জন্য ফর্মুলা কেমন আসে, তারপর না আমি ম্যাথে আসবো। সো ম্যাথ দিয়ে তুমি গ নাম্বার আর ঘ নাম্বারের পার্শিয়াল কভার করতে পারবা, থিওরি দিয়ে তুমি ক, খ এবং ঘ এর পার্শিয়াল কভার করতে পারবা। সো থিওরি আর ম্যাথ ইকুয়ালি ইম্পর্টেন্ট, অবশ্যই দুইটাই পড়া লাগবে। ঠিক আছে। আর এখন তো হচ্ছে পরীক্ষার আগ দিয়ে সময়, সো দেখবা যে তোমার বেশিরভাগ জিনিসই পড়া অ্যাকচুয়ালি। সো কারো যদি মনে হয় ভাই আবার নতুন করে থিওরি পড়বো নাকি, দরকার নাই। তোমার অনেক থিওরি দেখবা তোমার অলরেডি পড়া আছে, একদিন ধরে পড়তেছো না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সো অনেক কিছুই তোমার পড়া থাকবে। যা পড়ো নাই বা যা ভুলে গেছো সেগুলো রিভিশন দিবা, সেগুলো একটু পড়ে ফেলবা, তাহলে আর ঝামেলা নেই। ঠিক আছে। ইরা বলেছো আমি তো এতদিন শুধু পিটি পড়ছি। পিটি মানে? পিটি বুঝি নাই। এখন মূল বই পড়লে চলবে? মূল বই তো পড়বা, এখন তো মূল বই পড়ার সময়। আহ ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি একটু দেখে ফেলো, আর হচ্ছে আপাতত অ্যান্সার নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাইয়ার জন্য দোয়া করো, ভাইয়ার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকো তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই। আর হচ্ছে গিয়ে ভাইয়ার জন্য বেশি বেশি দোয়া করবা, তোমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া থাকলো। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে হয়তো কোনো এক সময় সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।